আচ্ছা, আমাদের মনে হয় লাস্ট ক্লাসে এতটুকু পর্যন্ত আলোচনা হয়েছিল, তাই না? পাওয়ার কি শুরু করছিলাম? পাওয়ার শেষ স্যার। পাওয়ার শেষ করা হয়েছিল, মানে পাওয়ার ফ্যাক্টরটা আলোচনা করা হয়েছিল। জি স্যার। আচ্ছা, তাহলে আজকে শুরু হবে হচ্ছে ফিল্টার। কালকে আমরা ল্যাবটাও মনে হয় ফিল্টারটাই করবো। আচ্ছা, ফিল্টার আলোচনা শুরু করি। ফিল্টারের সাথে তো তোমরা আগে থেকে পরিচিত। ফিল্টারের কাজ হচ্ছে কি, ময়লা পরিষ্কার করা আর কি। ময়লা মানে হচ্ছে যে জিনিসটা আমরা চাই না সেটাই তো আসলে ময়লা। তো পানির ফিল্টার যে কাজটা করে, আমাদের এখানে সিগন্যালের ফিল্টারও সেম কাজটাই করবে। পানির মধ্যে হচ্ছে যদি আনওয়ান্টেড কোনো কিছু থাকে, সাপোজ আর্সেনিক থাকে বেশি, আয়রন থাকে, বা অন্য কোনো আয়ন থাকে, সেগুলোকে হচ্ছে সে কি করে, ফিল্টার করে বাদ দিয়ে দেয়। মূল মিনারেল ওয়াটার যেটা, সেটাকে হচ্ছে আমাদের কাছে দেয়। তো সেটাই হচ্ছে ফিল্টার। ঠিক একইভাবে এখানেও সেম কাজটাই করবে। এখানের মধ্যে হচ্ছে যে ফ্রিকোয়েন্সিটা আমরা চাইবো, সেই ফ্রিকোয়েন্সির সিগন্যালকেই হচ্ছে সে রাখবে, আর বাকি সিগন্যালকে সে বাদ দিয়ে দিবে। ঠিক আছে, সেটাকে আমরা বলবো হচ্ছে ফিল্টার। এ ফিল্টার ইজ এ সার্কিট দ্যাট ইজ ডিজাইন টু পাস সিগন্যালস উইথ ডিজায়ার্ড ফ্রিকোয়েন্সি। ঠিক আছে, একটা ডিজায়ার্ড ফ্রিকোয়েন্সি যেটা আমরা চাইবো, সেই ফ্রিকোয়েন্সিটাকে সে পাস হতে দিবে। বাকিটাকে কি করবে, রিজেক্ট অর এটিনিউট করে দিবে। এটিনিউট মানে কেটে ফেলা, রিজেক্ট করা মানে বাদ দেওয়া আর কি, মানে বাদ দিয়ে দিবে। এটাকে আমরা বলবো হচ্ছে ফিল্টার। তো সামগ্রিকভাবে ফিল্টার, মানে জেনারেল ভাবে ফিল্টারের কাজ এটাই। এখন ফিল্টারটা কাজের উপর ডিপেন্ড করে কয়েক ধরনের ভাগ করা যায়, সেটা আমরা দেখবো। তার আগে হচ্ছে অ্যাক্টিভ ফিল্টার আর প্যাসিভ ফিল্টারটা একটু বলে ফেলি। মানে গঠনের দিক থেকে, মানে কোন এলিমেন্ট দ্বারা আমরা ফিল্টারটাকে তৈরি করছি সেটার উপর ডিপেন্ড করে ফিল্টারকে দুই ভাগে ভাগ করা হয়। একটা হচ্ছে অ্যাক্টিভ ফিল্টার, আর একটা হচ্ছে প্যাসিভ ফিল্টার। অ্যাক্টিভ ফিল্টার হচ্ছে, আমরা মিডের আগে অ্যাক্টিভ এলিমেন্ট আর প্যাসিভ এলিমেন্ট পড়ছিলাম। তো সেখানের মধ্যে আমরা অ্যাক্টিভ এলিমেন্টের কথা বলছিলাম, প্যাসিভ এলিমেন্টের কথা বলছিলাম। তো অ্যাক্টিভ এলিমেন্ট দ্বারা যে ফিল্টারটা তৈরি হবে সেটাকে আমরা বলবো অ্যাক্টিভ ফিল্টার, আর প্যাসিভ এলিমেন্ট দ্বারা যে ফিল্টারটা তৈরি হবে তাকে আমরা বলবো প্যাসিভ ফিল্টার। প্যাসিভ এলিমেন্টের মধ্যে আমরা পরিচিত হয়েছি হচ্ছে রেজিস্টর, ইন্ডাক্টর, ক্যাপাসিটরের সাথে। তো এই তিনটা দ্বারা যে ফিল্টারটা তৈরি হবে তাদেরকে আমরা বলবো প্যাসিভ ফিল্টার। আর অ্যাক্টিভ এলিমেন্ট বলতে হচ্ছে ট্রানজিস্টর, তারপর হচ্ছে অপ এম্প, এই ধরনের কিছু এলিমেন্ট আছে যেগুলো হচ্ছে অ্যাক্টিভ এলিমেন্ট হিসেবে কাজ করে। তো এগুলো আমাদের সেকেন্ড সেমিস্টারে আছে। তো সেকেন্ড সেমিস্টারে হচ্ছে আমরা অ্যাক্টিভ ফিল্টারটা দেখবো। আজ এখন আমাদের যে ফিল্টার, সেটা আলোচনা পুরোপুরি হচ্ছে প্যাসিভ ফিল্টার নিয়ে। তো ফিল্টারটা অ্যাক্টিভ হোক বা প্যাসিভ হোক, কাজের উপর দিয়ে ডিপেন্ড করে এটাকে আবার চার ভাগে ভাগ করা হচ্ছে। এখানে দেখতে পাচ্ছ, এটা হচ্ছে লো পাস, হাই পাস, ব্যান্ড পাস, এন্ড হচ্ছে ব্যান্ড স্টপ। তো এই নামকরণগুলো কিভাবে করে করা হয়েছে, প্রথমে হচ্ছে যেই ফিল্টারটা লো সিগন্যালকে পাস হতে দিবে তাকে আমরা বলবো লো পাস ফিল্টার। অর্থাৎ হচ্ছে আমরা একটা নির্দিষ্ট ফ্রিকোয়েন্সি সেট করে দিব। সাপোজ মনে করো হচ্ছে 1 কিলোহার্টজ বা 1000 হার্টজ। আমরা 1 কিলোহার্টজ সেট করে দিলে সে হচ্ছে 1 কিলোহার্টজ এর নিচের যে সিগন্যাল গুলো আছে সেগুলোকে সে পাস হতে দিবে, অর্থাৎ লো গুলোকে পাস হতে দিবে। 1 কিলো থেকে যারা লো তাদেরকে পাস হতে দিবে, হাই গুলোকে সে কি করবে, ব্লক করে দিবে। এটা হচ্ছে লো পাস ফিল্টার। হাই পাস নাম থেকে বুঝতে পারতেছো, আমরা যে পয়েন্টটা ডিটারমাইন করে দিব তার থেকে হাই যে সিগন্যাল গুলো হবে তাদেরকে পাস হতে দিবে, লো গুলোকে কি করবে, ব্লক করে দিবে। তাকে আমরা বলবো হচ্ছে হাই পাস ফিল্টার। ব্যান্ড পাস ফিল্টার কাকে বলে, যে হচ্ছে একটা নির্দিষ্ট ব্যান্ডউইথ কে পাস হতে দিবে তাকে আমরা বলবো ব্যান্ড পাস। অর্থাৎ হচ্ছে আমরা একটা লো ফ্রিকোয়েন্সি, একটা হচ্ছে হাই ফ্রিকোয়েন্সি, দুইটা ফ্রিকোয়েন্সি আমরা কি করে দিব, সেট করব। এই দুইটা ফ্রিকোয়েন্সির মাঝখানে যে ব্যান্ডউইথটা বা এখানের মধ্যে যে ফ্রিকোয়েন্সি গুলো আছে সেগুলোকে, সেই ফ্রিকোয়েন্সি সিগন্যাল গুলোকে আমরা পাস হতে দিব। এর আগে পরে দুনো দিকে আমরা কি করব, লক করে দিব। ঠিক আছে, সাপোজ যদি বলি আমি 1000 থেকে 2000 পর্যন্ত আমি কি করলাম, একটা ব্যান্ড ফিক্স করে দিলাম যে 1000 থেকে 2000 এর মধ্যে যে সিগন্যাল গুলো থাকবে সেগুলোকে আমি পাস হতে দিব, অন্যগুলোকে পাস হতে দিব না। সেক্ষেত্রে আমাদের ব্যান্ড পাস ফিল্টারটা কাজ করবে। ব্যান্ড স্টপ জাস্ট হচ্ছে অপোজিট, যে হচ্ছে নির্দিষ্ট ব্যান্ড যেটা আমরা ফিক্সড করে দিব সেই ব্যান্ডের মধ্যে হচ্ছে সে ব্লক করে দিবে, সেখানে হচ্ছে কোনো কারেন্ট ফ্লো হতে দিবে না।
এর আগে পরে হচ্ছে সে কি হতে দিবে, কারেন্ট ফ্লো হতে বা সিগন্যাল পাস হতে দিবে। এটাই হচ্ছে আমাদের ব্যান্ড স্টপ ফিল্টার। তো এই 4 ধরনের ভাগ আমরা করে থাকি ফিল্টারের। তো আমরা এখানে চারোটাই কিভাবে করে হচ্ছে তৈরি করা যায় প্যাসিভ এলিমেন্ট দ্বারা, সেটাই হচ্ছে আমরা এখানে দেখব। তো কাজটা একটু মানে সুন্দর বা যতটা হচ্ছে একটু বড় কাজ মনে হচ্ছে, সার্কিটের দিক থেকে কিন্তু সেটা খুবই ছোট। অর্থাৎ হচ্ছে খুবই একটা সিম্পল সার্কিট দিয়ে আমরা এই ফিল্টারের কাজটা করে ফেলতে পারবো। যেমন হচ্ছে লো পাস ফিল্টারের ক্ষেত্রে আমরা শুধুমাত্র একটা রেজিস্টর এবং ক্যাপাসিটর ব্যবহার করেই লো পাস ফিল্টারটা ডিজাইন করে ফেলতে পারবো। এখানে আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে একটা রেজিস্টরকে এবং একটা ক্যাপাসিটরকে সিরিজে যুক্ত করে দিব আমরা। সিরিজে যুক্ত করার পরে সেই ক্যাপাসিটরটার অ্যাক্রস থেকে যদি আমরা আউটপুট নিই, তখন আমরা লো পাস ফিল্টারের বা লো পাস ফিল্টারের যে একটু আগে ডায়াগ্রামটা দেখে আসছি সেই ডায়াগ্রামটার মতো বিহেভিয়ার আমরা দেখতে পাবো। এখন কেন এটা দেখতে পাবো, সেটা হচ্ছে ক্যাপাসিটরের ফ্রিকোয়েন্সি বিহেভিয়ারের জন্য বা ফ্রিকোয়েন্সি রেসপন্সের কারণে। আমরা কয়েকদিন আগেই হচ্ছে এটা আলোচনা করছিলাম যে ক্যাপাসিটর আসলে হাই ফ্রিকোয়েন্সি এবং এক্সট্রিম লো ফ্রিকোয়েন্সিতে কোন ধরনের আচরণ করে। যেমন হচ্ছে যখন লো ফ্রিকোয়েন্সি হয় তখন আমার ক্যাপাসিটরটা ইকুয়েশনটা হচ্ছে x ইজ ইকুয়ালস টু 1/2 পাই এফসি। তো ফ্রিকোয়েন্সি যদি আমাদের লো হয় অর্থাৎ 0 বা 0 কাছাকাছি হয়, সেক্ষেত্রে 1/0 বা 1.0.1 যেটাই হোক না কেন, সেটা আমাদেরকে রেজাল্ট দিবে হচ্ছে অনেক হাই একটা নাম্বার বা ইনফাইনিট বলতে পারি আমরা। তাহলে ইনফাইনাইট যদি আমাদেরকে দেয়, আমাদের এক্সিটা হচ্ছে ইনফাইনাইট হয়ে যাচ্ছে। এক্সি জিনিসটা কি? এক্সিটা হচ্ছে ক্যাপাসিটর আমাদেরকে কি পরিমাণ বাধা দিচ্ছে সেটা। তাহলে বাধা যদি ইনফাইনাইট হয়ে যায়, তাহলে ক্যাপাসিটরটা কি করবে? একটা ওপেন সার্কিট হিসেবে আচরণ করবে। আর ওপেন সার্কিটের ক্ষেত্রে আমরা জানি কি, ওপেন সার্কিটের ক্ষেত্রে আমরা জানি রেজিস্ট্যান্স হচ্ছে ইনফাইনাইট, কারেন্ট হচ্ছে জিরো, আবার ভোল্টেজ হচ্ছে কি ইনফাইনাইট। তার মানে আমি এখানে ইনফাইনাইট ভোল্টেজ পাবো। ইনফাইনাইট ভোল্টেজ বলতে ম্যাক্সিমাম ভোল্টেজ। তার মানে ইনপুটে যে ভোল্টেজটা দেওয়া হবে সেটা সম্পূর্ণটাই কোথায় চলে যাবে? আউটপুটে চলে যাবে। অর্থাৎ ম্যাক্সিমাম ভোল্টেজটাই আমরা আউটপুটে পাবো। তার মানে হচ্ছে যখন আমার ফ্রিকোয়েন্সি লো, তখন আমরা ইনপুটটাই কোথায় পাচ্ছি? আউটপুটে পাচ্ছি। যার কারণে আমরা বললাম যে যেটা আমরা এফসি সেট করে দিব তার আগে দিয়ে তার আগের ফ্রিকোয়েন্সি গুলোকে আমরা লো হিসেবে ডিফাইন করলাম। তাহলে এই লো ফ্রিকোয়েন্সিতে আমার ইনপুট যেটা সেটাই হচ্ছে কোথায় যাবে? আউটপুটে যাবে। তার মানে হচ্ছে সে লো সিগন্যাল গুলোকে পাস হতে দিবে। অপরদিকে হাই ফ্রিকোয়েন্সি যখন হবে তখন সে আসলে কি করবে? হাই ফ্রিকোয়েন্সির ক্ষেত্রে 1/ইনফাইনাইট, 1/ইনফাইনাইট মিন্স হচ্ছে আমরা জানি জিরো। তার মানে এক্সিটা জিরো হয়ে যাচ্ছে। এক্সি জিরো হওয়া মানে কি? বাধাটা জিরো হয়ে যাচ্ছে। বাধা কখন জিরো হয়? বাধা হচ্ছে শর্ট সার্কিটের মধ্যে জিরো হয়। তার মানে হচ্ছে ক্যাপাসিটরটা এখন শর্ট সার্কিট হিসেবে আচরণ করতেছে। আর শর্ট সার্কিটের ক্ষেত্রে আমরা জানি রেজিস্ট্যান্স হচ্ছে জিরো, কারেন্ট হচ্ছে ইনফাইনাইট, ভোল্টেজও হচ্ছে জিরো। তাহলে শর্ট সার্কিটে যেহেতু ভোল্টেজ জিরো, তার মানে আমরা আউটপুটটা পাবো হচ্ছে কি জিরো। তার মানে হাই ফ্রিকোয়েন্সিতে আমরা কোনো কি পাচ্ছি না? আউটপুট এখান থেকে পাচ্ছি না। আমরা হাই ফ্রিকোয়েন্সিতে আউটপুট পাবো জিরো। তো ক্যাপাসিটরের এই দুইটা বিহেভিয়ার বা রেসপন্সের জন্যই হচ্ছে আমরা কি করতে পারতেছি? এই সার্কিটটাকে একটা লো পাস ফিল্টার হিসেবে আচরণ করাতে পারতেছি। তো আমরা একটু আগে যখন থিওরিটিক্যালি দেখলাম তখন আমরা বললাম যে যেটা আমরা হচ্ছে ফ্রিকোয়েন্সি সেট করব, অর্থাৎ এটাকে বলা হয় কাট অফ ফ্রিকোয়েন্সি কিংবা থ্রেশহোল্ড ফ্রিকোয়েন্সি বলা হয়। তো এই কাট অফ ফ্রিকোয়েন্সি যেটা আমরা সেট করব তার আগের গুলোকে সে লো হিসেবে ধরবে, তার পরের গুলোকে হাই হিসেবে ধরবে। তো আমরা যদি এখানে 1K সেট করি তাহলে 1K তে 1K এর পরের গুলোকে সে পাস হতে দিবে না, 1K এর আগের গুলোকে সে পাস হতে দিবে। তো কিন্তু প্র্যাকটিক্যালি যখন আমরা দেখি তখন আসলে সেরকম শার্প চেঞ্জটা করতে পারে না। অর্থাৎ আমাদের এক্সপেক্টেড ছিল হচ্ছে 1K বরাবর এরকমই হবে, যে 1K এর পরে কোনো কিছুই সে পাস হতে দিবে না। কিন্তু যখন হচ্ছে আমরা প্র্যাকটিক্যাল ফিল্টারে আসি তখন দেখতে পাই হচ্ছে সে কি করে, ওরকম শার্পলি চেঞ্জ করতে পারে না। সে 1K একটু আগে থেকে কি করা শুরু করবে? কমা শুরু করবে।
1K তে 70% থাকবে এবং এরপরে আস্তে আস্তে সে কিসে চলে যাবে, 0-তে চলে যাবে। এটা যদি 1K হয় দেখা যাবে 1.5K কিংবা 1.8 বা 2K তে গিয়ে সে কোথায় পৌঁছাচ্ছে, 0-তে পৌঁছাচ্ছে। অর্থাৎ শার্পলি সে কি করতে পারে না, চেঞ্জটা করতে পারে না। তো এই শার্পলি চেঞ্জের জন্য আমাদেরকে অ্যাক্টিভ ফিল্টারটা ব্যবহার করতে হয়, অথবা হচ্ছে আরো কিছু এলিমেন্ট এটার সাথে যুক্ত করতে হয় প্রিসিশন বাড়ানোর জন্য বা একুরেসিটা বাড়ানোর জন্য। যাই হোক, আমাদের লো পাস ফিল্টার হচ্ছে কস্টটা একদম কম বা অনেক বেশি ইকোনমিক্যাল এবং কনফিগারেশনের দিক থেকেও অনেকটা ইজি, এবং এটা কাজও করে। ঠিক আছে, এটা যে একদমই কাজ করে না ওরকম না, এটা হচ্ছে একটু স্মুথলি চেঞ্জ করে আর কি, শার্পলি চেঞ্জ না করে একটু টাইম নিয়ে তারপরে চেঞ্জ করে। তো সেটাই হচ্ছে কথা। আমরা লো পাসের মধ্যে তাহলে দেখলাম হচ্ছে কি, সে লো সিগন্যালকে পাস হতে দিচ্ছে, হাই সিগন্যালকে সে কি করছে, ব্লক করে রাখছে। আচ্ছা, এখন আসি হচ্ছে আমার এখানে লো এবং হাই এটা ডিফাইন করতেছে হচ্ছে এই কাট অফ ফ্রিকোয়েন্সিটা। তাহলে এই কাট অফ ফ্রিকোয়েন্সি পয়েন্টটা আমাদেরকে কি করতে হবে, এখন ডিটারমাইন করতে হবে যে এই পয়েন্টটা আসলে আমরা কিভাবে করে ফিক্স করব। তো এই পয়েন্টটা ফিক্স করার জন্য আমাদের কিছু ইকুয়েশন আছে, সেই ইকুয়েশন আমাদেরকে দেখতে হবে। প্রথমেই হচ্ছে আমাদের সার্কিটটার দিকে যদি দেখি, সার্কিটের মধ্যে জাস্ট কি আছে, একটা রেজিস্টর আছে আর একটা ক্যাপাসিটর আছে। তো এখান থেকে হচ্ছে আমরা ইনপুট দিচ্ছি, এদিক থেকে আমরা আউটপুট নিচ্ছি। তো আমাদের রেজিস্টর এবং হচ্ছে ক্যাপাসিটর এই দুইটাই এখানে আসে আছে হচ্ছে সিরিজে, দুইটাই এখানে সিরিজ কানেকশনে আছে। সো আমি যদি আউটপুটের ইকুয়েশন লিখতে চাই তাহলে আউটপুটের ইকুয়েশনটা কি হবে, ভি নট সমান সমান হচ্ছে যার অ্যাক্রসে মেজার করব সে থাকবে উপরে, তার মানে সি মেজার করতেছি, সি মানে হচ্ছে এক্সিটা উপরে থাকবে আর নিচে হবে দুইটার যোগফল, তার মানে একটা হচ্ছে আর আর একটা হচ্ছে মাইনাস জে এক্সি। এক্সিটা আমরা জানি হচ্ছে নেগেটিভ হয়, তাই এখানে আমরা নেগেটিভ বসলাম। আর ইনটু হচ্ছে সাপ্লাই ভোল্টেজ, দ্যাট মিন্স ভিআই। সো এটা হচ্ছে আমাদের কি ভোল্টেজের ইকুয়েশন। এখানে দেখো সেম জিনিসটা দেখানো হয়েছে, এক্সি আর এক্সি ক্যাপাসিটর যেহেতু 90 ডিগ্রিতে ল্যাগ করে ভোল্টেজটা, এই কারণে এখানে -90 দেওয়া হয়েছে, আর নিচে দিয়ে হচ্ছে আর মাইনাস জে এক্সি আর এখানে ভিআই। তো এই জিনিসটাকে আমরা হচ্ছে একটু কি করব, সহজ করে লিখব। সেটার জন্য কি করলাম, গেইনের ইকুয়েশন বের করার জন্য বা ইনপুট এবং আউটপুটের রেশিওটা বের করার জন্য আমরা ইনপুটটাকে আউটপুটের নিচে নিয়ে আসলাম। তাহলে আমাদের ইকুয়েশনের মধ্যে জাস্ট এক্সি আর থাকতেছে। আর এখান থেকে হচ্ছে আমাদের প্রথমে ম্যাগনিটিউড যেটা আছে সেই ম্যাগনিটিউডকে আমরা আলাদা করলাম। আচ্ছা, এই জায়গার মধ্যে কি করা হলো, এটা আমাদের রেক্টেঙ্গুলার ফরম্যাটে ছিল, এটাকে আগে পোলার ফরম্যাটে নেওয়া হয়েছে। এটাকে পোলার ফরম্যাটে নেওয়ার পরে তারপরে হচ্ছে আমাদের অ্যাঙ্গেল এবং ম্যাগনিটিউডকে আলাদা করা হয়েছে। ঠিক আছে, এটাকে রেক্টেঙ্গুলার ফরম্যাটে কিভাবে করে নেয়, আর সমান সমান আমরা জানি √x² + y², এখানে সেটা r² + x² হয়েছে। আর থিটা সমান সমান আমরা জানি হচ্ছে tan ইনভার্স y/x, সেটা এখানে ব্যবহার করা হয়েছে, tan ইনভার্স xc/r। এখানে যেহেতু একটা মাইনাস সাইন ছিল সেটার জন্য এখানে একটা মাইনাস সাইন আসছে, আর কিছু না। তাহলে এই ইকুয়েশনটার মধ্যে এই অংশটা হচ্ছে আমাদের কি ম্যাগনিটিউড অংশ, আর এই পাশটা হচ্ছে কি এটা এবং এটা, এই দোনোটা হচ্ছে আমাদের অ্যাঙ্গুলার অংশ। সেই দুটাকে এখানে আলাদা করা হয়েছে। এই দেখো এখানের মধ্যে হচ্ছে ম্যাগনিটিউডটাকে লেখা হয়েছে, আর অ্যাঙ্গেল সাইন দিয়ে এই দুটাকে একত্রিত করে ফেলা হয়েছে। এটা -90 আর এটা -10 নিচে দিয়েছিল, তাহলে উপরে গেলে এটা প্লাস হয়ে যাবে। আমরা জানি অ্যাঙ্গেল হচ্ছে ভাগ আকারে থাকলে প্লাস হয়, তাহলে এই কারণে এটা প্লাস tan ইনভার্স xc/r হয়েছে। তাহলে এখান থেকে দেখো আমরা যদি শুধু ম্যাগনিটিউডটা আলাদা করি, ম্যাগনিটিউড হচ্ছে xc/√r² + xc², এটাকে xc-টাকে নিচে দিয়ে নিয়ে গেলে আমাদের ইকুয়েশন দ্বারাই এটা। আর থিটার ক্ষেত্রেও আমাদের ইকুয়েশন দাঁড়াচ্ছে এটা, জাস্ট -90 যেটা ছিল সেটাকে tan ইনভার্স এর সাথে যোগ করে দেওয়াতে এটা মাইনাস হয়ে গেছে, -tan ইনভার্স r/xc হয়ে গেছে। ওকে, তাহলে এটা হচ্ছে আমাদের ম্যাগনিটিউডের বা হচ্ছে ভ্যালু যেটা সেটার ইকুয়েশন, এটা হচ্ছে আমাদের অ্যাঙ্গেলের ইকুয়েশন। এখন আসি এই দুইটা থেকে আমরা কিভাবে করে আসলে এফসিটাকে ডিটারমাইন করতে পারি। এখানে দেখো অ্যামপ্লিটিউডটার উপরে হচ্ছে আমাদের ডিপেন্ড করতেছে যে আমরা কোথায় কি পাচ্ছি। একটু আগে যদি দেখাই, আমরা এখানে দেখো আমাদের যখন লো ফ্রিকোয়েন্সি লো পাস ফিল্টারে তখন আমরা কি পাচ্ছি, ফুল আউটপুট পাচ্ছি, মানে ইনপুট যেটা দিয়েছি সেটাই আউটপুটে পাচ্ছি। একটা সময় গিয়ে সে আস্তে আস্তে কি হচ্ছে, কমতেছে, কমতে 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 একসময় সে 0 হয়ে যাচ্ছে। তাহলে আমরা যেখানে সে কি হয়ে যাচ্ছে,
যেখান থেকে সে কমা শুরু করছে সেটাকে আমরা চাইলে কি ধরতে পারি, যে এর আগের গুলোকে আমরা হচ্ছে লো হিসেবে কাউন্ট করব, এরপরে তো কমা শুরু করছে তাই এখান থেকে হাই, সেটা আমরা ধরতে পারি। আবার আরেকটা যেটা স্ট্যান্ডার্ড ধরে নেওয়া হয়েছে সেটা হচ্ছে আমাদের আরএমএস ভ্যালুটা। আরএমএস ভ্যালু মানে হচ্ছে কি √2, √2 দ্বারা ভাগ করা। তাহলে কোনো কিছুকে যখন আমরা √2 দ্বারা ভাগ করি তখন সেখান থেকে আমরা কি পাই, 0.707 পাই না? তাহলে আমাদের ম্যাক্সিমাম ভ্যালু 707 বা আরএমএস ভ্যালু যেটা, সেটাকে হচ্ছে আমরা স্ট্যান্ডার্ড ধরে নিছি যে এ পয়েন্টার আরএমএস পয়েন্ট, যেটা আমাদের আরএমএস পয়েন্টের আগের গুলোকে আমরা কি ধরবো, লো ধরবো, এবং আরএমএস পয়েন্টের পরের গুলোকে আমরা হাই হিসেবে কাউন্ট করব। এখন দেখো এই আরএমএস টা পাওয়ার জন্য কন্ডিশন হচ্ছে কি xc ইজ ইকুয়ালস টু আর হইতে হবে। কিভাবে করে দেখো, এখানে আর এবং xc যদি সমান হয়ে যায় তাহলে কি হবে, আর এবং xc যদি ইকুয়াল হয়ে যায় একটা আরেকটাকে কাটাকাটি করবে, কাটাকাটি করলে এটা 1 হয়ে যাবে। কারণ 1 স্কোয়ার মানে হচ্ছে 1, তাহলে 1 + 1 করলে 1/√2, 1/√2 মানে 0.707। তার মানে আমরা পাচ্ছি হচ্ছে কি আউটপুট বা ইনপুট ইকুয়ালস টু 0.707। তার মানে আউটপুট সমান সমান হচ্ছে 0.707। তার মানে হচ্ছে আমরা আরএমএস ভ্যালুটা কখন পাচ্ছি, যখন হচ্ছে আমার এক্সি সমান সমান আর হয়ে যাচ্ছে, অর্থাৎ এক্সির ভ্যালু এবং আর এর ভ্যালু যদি কি হয়, সমান হয়, সে অবস্থায় আমরা দেখতে পাবো যে আমাদের ভ্যালুটা আরএমএস ভ্যালু সমান হবে। তাহলে এটাকে স্ট্যান্ডার্ড যদি আমরা ধরে নিই, সেক্ষেত্রে xc এবং ইজ ইকুয়ালস টু আর, এটা থেকে আমরা আমাদের কাট অফ ফ্রিকোয়েন্সিটাও পেয়ে যাব। কিভাবে করে, xc সমান সমান আমরা জানি হচ্ছে 1/2 পাই fc ইজ ইকুয়ালস টু হচ্ছে আর। তাহলে এখান থেকে fc সমান সমান আমরা বের করে নিতে পারি 1/2 পাই rc। তাহলে এই fc টাই হচ্ছে কি সেই ফ্রিকোয়েন্সি, যে ফ্রিকোয়েন্সিতে আমরা আরএমএস ভ্যালুটা পাচ্ছি। তার মানে এই ফ্রিকোয়েন্সির আগের গুলোকে আমরা বলতে পারবো লো ফ্রিকোয়েন্সি, এই ফ্রিকোয়েন্সির পরের গুলোকে আমরা বলতে পারবো হাই ফ্রিকোয়েন্সি। তাহলে এভাবে করে হচ্ছে আমরা কি করতে পারি, কাট অফ ফ্রিকোয়েন্সিটা ডিটারমাইন করে ফেলতে পারি। এখানে হচ্ছে আর এবং সি এর মানটা তাহলে এমন ভাবে সেট করতে হবে যাতে হচ্ছে আমরা কি পাই, আমাদের ডিজায়ার্ড মানটা পাই। ফর এক্সাম্পল আমি বললাম হচ্ছে 1 কিলো হার্টজ, ঠিক আছে, 1 কিলো হার্টজ কে আমি কি ধরছি আমাদের কাট অফ ফ্রিকোয়েন্সি। মানে আমাকে বলা হলো হচ্ছে এমন একটা ফিল্টার ডিজাইন করো যে ফিল্টারটা হচ্ছে 1 কিলোহার্টজ এর নিচের সিগন্যাল গুলোকে পাস হতে দিবে, উপরের সিগন্যালকে পাস হতে দিবে না। সেক্ষেত্রে এই 1 কিলোহার্টজ মানে কি, fc ইজ ইকুয়ালস টু হচ্ছে 1/2 পাই rc। তাহলে 1 কিলোহার্টজ এটা হচ্ছে 1000 সমান সমান হচ্ছে 1/2 পাই rc। তাহলে rc সমান সমান আমরা লিখতে পারি হচ্ছে 1/2 পাই ইন্টু 1000। rc সমান সমান আমরা এই মানটা পেলাম। এখন এই মানটা ভাগ করলে আমরা নিশ্চয়ই একটা ছোট মান পাবো। সাপোজ মনে করো হচ্ছে আমি rc সমান সমান 0.0023 এরকম করে একটা মান পাইলাম, ঠিক আছে, এটা ফর এক্সাম্পল বলে রাখলাম। এটাকে ভাগ করলে যেটা পাই আর কি, এটা ক্যালকুলেটরে এক্সাম্পল হিসেবে একটা বলতেছি, যে মনে করো 0.0023 পেলাম। তাহলে এখন যদি এটা পাই তাহলে আর এবং সি এই দুটার মান এমন ভাবে ধরতে হবে যাতে কি হয়, সমান সমান এই সংখ্যাটা হয়। তাহলে আর এর মান যদি আমি এখন কি ধরে নিই, মনে করো 100 ওহম ধরে নিলাম, তাহলে কি হবে, সি সমান সমান এইটাকে 100 দ্বারা ভাগ করব, এটাকে 100 দ্বারা ভাগ করলে আমার হবে 0.0023। তাহলে দেখো এখন সি সমান সমান আমরা এখান থেকে লিখে ফেলতে পারতেছি কি 23 মাইক্রো ফ্যারাডে। তাহলে আমাদের যেটা হলো সেটা হচ্ছে কি আর এর মান যদি আমরা কি দিই 100 ওহম দিই, অর্থাৎ এখানে যদি আমরা 100 ওহম লাগাই এবং সি এর জায়গায় যদি আমি একটা 23 মাইক্রোফ্যারাডের ক্যাপাসিটর লাগাই, তাহলে আমরা এখান থেকে এই সার্কিট থেকে যেই ফিল্টারটা তৈরি হবে সেই ফিল্টারটার কাট অফ ফ্রিকোয়েন্সি হবে কত, 1 কিলোহার্টজ। বুঝতে পারছি? তো সে যেটা করবে 1 কিলোহার্টজ এর আগের সিগন্যাল গুলোকে পাস হতে দিবে, পরের গুলোকে সে ব্লক করে দিবে। বুঝা গেছে এটা? স্যার 1 কিলোহার্টজটা কোথা থেকে আসছে স্যার? 1 কিলোহার্টজটা হচ্ছে আমাদেরকে রিকোয়ারমেন্ট অনুসারে বলে দেওয়া হবে যে মনে করো কোন একটা মোবাইল ফোনের জন্য তোমার কি লাগতেছে, ফিল্টার লাগতেছে, তাহলে ওই মোবাইল ফোনের জন্য
যে ফিল্টারটা লাগবে, ধরো মোবাইল ফোনের মধ্যে হচ্ছে আমরা 3000-এর নিচেই হচ্ছে সবগুলো কথা বলি, তাহলে তোমাকে মোবাইল কোম্পানি বলে দিল হচ্ছে যে ইঞ্জিনিয়ার কে বলবে হচ্ছে তুমি এমন একটা ফিল্টার ডিজাইন করে দাও যেটা 3000 কিলোহার্টজ এর নিচের সিগন্যাল গুলোকে পাস হতে দিবে, এর উপরের কোনো সিগন্যালকে সে পাস হতে দিবে না। তাহলে এটা হচ্ছে তোমার ফিল্টার ডিজাইন রিকোয়ারমেন্টের মধ্যে বলে দেওয়া থাকবে যে কত। এখন এটাকে ধরেই হচ্ছে তোমার ফিল্টারটা ডিজাইন করতে হবে। দ্যাট মিনস আর এবং সি তোমার সার্কিটের যে এলিমেন্ট সেগুলোকে ক্যালকুলেট করতে হবে। বুঝতে পারছো? এটা হচ্ছে রিকোয়ারমেন্ট বা কোয়েশ্চেনের মধ্যে বলে দেওয়া থাকবে যে কত কিলোহার্টজ তোমাকে ডিফাইন করতে হবে, অর্থাৎ এফসি টা কত হবে, তোমার কাট অফ ফ্রিকোয়েন্সিটা কত হবে। বুঝে গেছে? হ্যাঁ স্যার। আচ্ছা, তাহলে লো আমাদের এখানে কোয়েশ্চেনও সিমিলার টাইপেরই থাকবে। দ্যাট মিনস হচ্ছে আমি যে কোনো একটা ফ্রিকোয়েন্সি তোমাদেরকে বলে দিব, ওই ফ্রিকোয়েন্সি অনুসারেই হচ্ছে তোমাদেরকে কি করতে হবে, ডিজাইন করতে হবে, অর্থাৎ রেজিস্টর এবং ক্যাপাসিটরের মানটা তোমাদেরকে ক্যালকুলেট করে বের করতে হবে। আর এখান থেকে হয়তো বা ইকুয়েশনও আসতে পারে, এই ইকুয়েশনটা একটু দেখে রাখবা। এর পরবর্তীতে আমাদের আসতেছে হচ্ছে হাই পাস ফিল্টার। হাই পাস ফিল্টার জিনিসটা আসলে কি, জাস্ট লো পাস যেটা ছিল সেটাকে সোয়াপ করে দিলেই হাই পাস হয়ে যায়। যেমন হচ্ছে আগে আমাদের ক্যাপাসিটরটার এক পাশে আমরা আউটপুট নিচ্ছিলাম, এখন আমরা আউটপুট নিব রেজিস্টরটার এক পাশে, ক্যাপাসিটর এখন চলে গেছে উপরে। ওকে, জাস্ট সোয়াপ করে দিছি। সোয়াপ করার কারণে কি হবে, ওই তার রেসপন্স বা বিহেভিয়ার যেটা ফ্রিকোয়েন্সি বিহেভিয়ার সেটাও অপোজিট হয়ে যাবে। এবং অপোজিট হওয়ার ফলে যেটা হবে যে যখন সে হাই ফ্রিকোয়েন্সিতে, তখন সে এটা শর্ট সার্কিট হয়ে যাবে। তো শর্ট সার্কিটের মধ্যে দিয়ে আউটপুটটা রেজিস্টরের মধ্যে চলে আসবে। তো আমরা ইনপুটটা রেজিস্টরের পাশে পাবো, আউটপুট আকারে রেজিস্টরের পাশে চলে যাবে। তো যার কারণে হাই ফ্রিকোয়েন্সিতে আমরা কি পাবো, আউটপুট পাবো। আর লো ফ্রিকোয়েন্সিতে যেটা হবে সে হচ্ছে ওপেন সার্কিট হয়ে যাবে। ওপেন সার্কিট হওয়ার ফলে ইনপুটটা এই জায়গায় ড্রপ হয়ে যাবে, তো রেজিস্টরের অ্যাক্রসে কোনো ভোল্টেজ থাকবে না, যার কারণে লো ফ্রিকোয়েন্সিতে আমরা কিছু পাবো না। ওকে, এটাই হচ্ছে ব্যাপার যে আমাদের জাস্ট সোয়াপ করে দিলে আমরা অপোজিট বিহেভিয়ারটা দেখবো। যে আগে আমরা কাট অফের নিচের গুলোকে পাস হতে দিচ্ছিলাম, উপরের গুলোকে ব্লক করতেছিলাম, এখন উল্টা হয়ে যাবে, এখন উপরের গুলোকে পাস হতে দিবে, লো গুলোকে ব্লক করে দিবে। আর এফসি এর ইকুয়েশনের কথা যদি বলি, এটা সিমিলার ইকুয়েশন, জাস্ট আগে ছিল আমাদের এক্সিটা উপরে, এখন আরটা উপরে চলে আসবে। ইকুয়েশন অলমোস্ট সিমিলার, ক্যালকুলেশনও সবকিছু সিমিলার, ইকুয়েশনও সিমিলার। এফসি এর ইকুয়েশন সেম, লো পাসের যে কাট অফ ফ্রিকোয়েন্সির ইকুয়েশন এফসি ইকুয়ালস টু 1/2 পাই আরসি, এখানেও সেম, এখানেও এফ ইজ ইকুয়ালস টু হচ্ছে 1/2 পাই আরসি। স্যার এখানে স্যার এখানে ফ্রিকোয়েন্সি এসি কারেন্টটা ফ্রিকোয়েন্সি না? হ্যাঁ হ্যাঁ, আমাদের যে সিগন্যালটা আমরা পাস করাতে চাচ্ছি সেটার ফ্রিকোয়েন্সি বলতেছি। না না স্যার, ওটা 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 এসি কারেন্ট না? হ্যাঁ অবশ্যই এসি কারেন্ট, এসি কারেন্টেই তো ফ্রিকোয়েন্সি হয়, ইয়াতে তো কোনো ফ্রিকোয়েন্সি হয় না, ডিসি তে তো কোনো ফ্রিকোয়েন্সি হয় না। এটা এসি হতে পারে বা যে কোনো কমিউনিকেশনের সিগন্যাল হতে পারে। ঠিক আছে, যেমন আমরা কথা বলতেছি, এটাও হতে পারে, এটাও এক ধরনের সিগন্যাল। তো এটারও তো একটা ফ্রিকোয়েন্সি আছে নির্দিষ্ট, আমাদের হিউম্যান ভয়েসের ফ্রিকোয়েন্সি হতে পারে, বা অন্যান্য যে নয়েজ আছে, বা কোনো ইনস্ট্রুমেন্টের সাউন্ড হতে পারে, যে কোনো কিছু সাউন্ডই হতে পারে, যে ওগুলো সবগুলোই তো ওয়েভ। স্যার ওরা কাজ কেমন করবে স্যার? ওতে কারেন্ট তো নাই। ওখানে কারেন্ট তো লাগতেছে না আমাদেরকে, আমাদের হচ্ছে যেমন আমি এখন কথা বলতেছি সেটা তোমরা কিভাবে করে শুনতে পাচ্ছ, এটা কিভাবে করে পাস হচ্ছে, মেশিনের মাধ্যমে স্যার। মানে মেশিন কিভাবে করে পাস করতেছে, ফিল্টার। ফিল্টারের মাধ্যমে। আচ্ছা, প্রথমে হচ্ছে আমরা যেটা কথা বলতেছি সেটা হচ্ছে একটা কি, ওয়েভ, স্যার মাইক্রোওয়েভ। স্পিকার কি স্যার এভাবে কাজ করে? একটা চুম্বকের মধ্যে একটা পাত, আমাদের আওয়াজ শুনে পাতটা হচ্ছে ওখানে নড়াচড়া করে, ওখানে একটা সিগন্যাল তৈরি হয়, চুম্বকীয় না, আবেশ। ওইভাবে করে কাজ করতেছে না, চুম্বকীয় আবেশ দ্বারা না। আচ্ছা আমি বলি, প্রথমে হচ্ছে আমরা যে কথাটা বলতেছি এটা একটা ওয়েভ তৈরি করতেছে, তাই না? এটা তো হচ্ছে একটা মাইক্রোওয়েভ আর কি। এটা তো এই মাইক্রোওয়েভ যেটা আছে সেটা হচ্ছে আমাদের আমাদের আমি এখন কিসে কথা বলতেছি, মনে করো হেডফোনে কথা বলতেছি, তাহলে হেডফোনের মধ্যে হচ্ছে একটা রিসিভার আছে।
তো এই রিসিভারটার মধ্যে কি থাকে, একটা অ্যান্টেনা থাকে, অ্যান্টেনাটা হচ্ছে আমাদের এখানে মূলত রিসিভার। তো সে হচ্ছে আমার যে ওয়েভটা আছে, কথার ওয়েভটা, সাউন্ড ওয়েভটা, সেই সাউন্ড ওয়েভটাকে রিসিভ করতেছে। রিসিভ করে ট্রান্সডিউসারের সাহায্যে এটাকে হচ্ছে সাউন্ড ওয়েভ থেকে ইলেকট্রিক্যাল ওয়েভে কনভার্ট করতেছে। তার প্রথম কাজেই হচ্ছে কি করা, ইলেকট্রিক্যাল ওয়েভে কনভার্ট করা। তো আমার সাউন্ডটাকে ইলেকট্রিক্যাল ওয়েভে কনভার্ট করলো হচ্ছে কে, এই ইয়াটা, আমার এখানে যেটা হেডফোন আছে সেটা, সে হেডফোনটা এরপরে এখন এটাকে নিয়ে যাচ্ছে কোথায়, ইন্টারনেটের, আমাদের এখন সবকিছু তো নেটের মাধ্যমেই হচ্ছে। সো অপটিক্যাল ফাইবারের মধ্যে দিয়ে ওখানে আমার ইলেকট্রিক্যাল সিগন্যাল যেটা আছে সেটা হচ্ছে যেখানে আমাদের ডিজায়ার্ড সেখানে পাঠাচ্ছে। যদি হচ্ছে ওয়্যারলেস এর মাধ্যমে পাঠাই সেক্ষেত্রে হচ্ছে ওইটাকে রেডিও ফ্রিকোয়েন্সি সিগন্যালে কনভার্ট করতেছে, মানে ইলেকট্রিক্যাল ওয়েভটাকে আর কি। যদি অপটিক্যাল ফাইবারের মাধ্যমে পাঠাই তাহলে তো ওইটাকে লাইট লাইট ওয়েভে কনভার্ট করবে, মানে লাইট এনার্জিতে কনভার্ট করবে, এরপরে লাইটটার মাধ্যমে অপটিক্যাল ফাইবারের মধ্যে দিয়ে পাঠাবে। আর যদি হচ্ছে ওয়্যারলেস এর মাধ্যমে পাঠাই সেক্ষেত্রে হচ্ছে সে রেডিও ফ্রিকোয়েন্সি সিগন্যালে কনভার্ট করবে। ওই রেডিও ফ্রিকোয়েন্সি সিগন্যালটা হচ্ছে তোমার আশেপাশে যেই ইয়াটা আছে, টাওয়ারটা আছে, বা যেখানে রিসিভার আছে, তোমার যদি ইন্টারনেটের মাধ্যমে যায় তাহলে হচ্ছে ইন্টারনেটের যে রিসিভার আছে বা তোমার যে সার্ভার আছে তোমার নিকটবর্তী, সেই সার্ভারের মধ্যে হচ্ছে সেটা রিসিভ হচ্ছে। সেটা রিসিভ হওয়ার পরে তারপরে ওটা আবার তোমার কাছে কি আসতেছে, ইলেকট্রিক্যাল সিগন্যাল হিসেবে তোমার কম্পিউটারে আসতেছে। ইলেকট্রিক্যাল সিগন্যালটা থেকে আবার ওটাকে কনভার্ট করা হচ্ছে সাউন্ড ওয়েভে, তারপরে হচ্ছে ওই সাউন্ডটা তুমি তোমার কানের মধ্যে শুনতেছো। ঠিক আছে, তো এখানে হচ্ছে বারবার কি হচ্ছে, সাউন্ড ওয়েভকে একবার ইলেকট্রিক্যাল ওয়েভ করা হচ্ছে, ইলেকট্রিক্যাল ওয়েভ থেকে ওটা রেডিও ফ্রিকোয়েন্সি ওয়েভে যাচ্ছে, রেডিও ফ্রিকোয়েন্সি ওয়েভ থেকে আবার ইলেকট্রিক্যালে যাচ্ছে, আবার ইলেকট্রিক্যাল সিগন্যাল থেকে তারপর সাউন্ড ওয়েভ হয়ে তোমার কাছে যাচ্ছে। বুঝতে পারছো? তো এই সবগুলো প্রসেসই ওখানে হচ্ছে। এখানে যে ওয়েভ গুলো হচ্ছে প্রত্যেকটাই হচ্ছে কি একটা নির্দিষ্ট ফ্রিকোয়েন্সিতে ইয়া করতেছে, আহ কি তরঙ্গ যেটা কি করে মুভ করতে থাকে আর কি, প্রপাগেট করতে থাকে। সেই প্রপাগেশনের ফ্রিকোয়েন্সিটা হচ্ছে সবসময় কি আছে, ফিক্সড আছে। অর্থাৎ তুমি সাউন্ড ওয়েভ থেকে ইলেকট্রিক্যালি নিচ্ছ, ওখানে সাউন্ড ওয়েভের যে ফ্রিকোয়েন্সি ছিল ইলেকট্রিক্যালও সেম ফ্রিকোয়েন্সি হবে। আবার ইলেকট্রিক্যাল থেকে যে রেডিও ফ্রিকোয়েন্সিতে নিচ্ছ, সেই রেডিও ফ্রিকোয়েন্সির ওয়েভও আবার কি থাকবে, সেম ফ্রিকোয়েন্সিতে থাকবে। অর্থাৎ এখানে ফ্রিকোয়েন্সিটা কি রাখা হচ্ছে, ফিক্সড রাখা হচ্ছে। ফ্রিকোয়েন্সি এবং টাইম এই দুইটা জিনিস হচ্ছে ফিক্সড রাখা হয়। এই দুইটা ফিক্সড রেখেই হচ্ছে আমাদের কি করা হচ্ছে, একটা থেকে আরেকটাতে কনভার্ট করে পাসিং, মানে আমাদের সিগন্যাল গুলোকে পাসিং করা হচ্ছে। তো ওই ফ্রিকোয়েন্সি ধরে ধরেই হচ্ছে আমরা কি করি, ফিল্টার করি। বুঝতে পারছো? আমি যখন কথা বলতেছি আমার ফ্রিকোয়েন্সিটাকে ওর সাথে সাথে কি করতেছে, ক্যাপচার করতেছে। তাহলে ও বুঝতে পারতেছে যে আমার ফ্রিকোয়েন্সি মনে করো 700, ঠিক আছে, আমি কথা বলতেছি 700 হার্টজে, তাহলে সেই 700 হার্টজটাকে স্ট্যান্ডার্ড ধরে ওইটাকেই পাস করবে। এর সাথে যদি প্রথম মধ্যে যে ইলেকট্রিক্যালে কনভার্ট করতেছে, রেডিও ফ্রিকোয়েন্সির মাধ্যমে পাস করতেছে, আবার ইলেকট্রিক্যালে যাচ্ছে, এর সাথে যদি অন্যান্য কি যুক্ত হয়, অন্যান্য ফ্রিকোয়েন্সি যুক্ত হয়, তখন সে সেসব ফ্রিকোয়েন্সিকে কি করে, ফিল্টার করে বাদ দিয়ে দেয়। কারণ সে প্রথমেই আমারটাকে পিক করছে হচ্ছে কততে, 700-তে। তার মানে ও বুঝতে পারছে যে আমার মেসেজ সিগন্যাল হচ্ছে 700, এই মেসেজ সিগন্যালটাকে আমার কি করতে হবে, পাস করতে হবে। এই 700টাকেই আমার পাস করতে হবে। এর মধ্যে যদি অন্য কিছু অ্যাড হয় বা কিছু হয়, কমে যায়, সেগুলোকে আমরা বাদ দিয়ে দিব। 700টাকে বরাবর ও নিয়ে তোমার কান পর্যন্ত পৌঁছায় দিচ্ছে। ঠিক আছে, এখন যদি আমাদের রিসিভার ট্রান্সমিটার এগুলো যদি কোয়ালিটি একটু খারাপ হয়, সেক্ষেত্রে আমরা কি দেখবো, যে আমাদের ফ্রিকোয়েন্সি গুলো মানে নয়েজ চলে আসতেছে, বা ড্রপ হচ্ছে, কল ড্রপ হচ্ছে, বা এটিনিউট হচ্ছে, এই ধরনের বিভিন্ন ধরনের প্রবলেম দেখবো। কিন্তু যদি হচ্ছে আমাদের ট্রান্সডিউসার বা রিসিভার যদি সবকিছু ঠিক মতো কাজ করে বা এগুলো যদি ভালো কোয়ালিটির হয়, তাহলে আমি যেটা বলতেছি সেটা কোনো নয়েজ ফ্রি ছাড়াই তোমরা সবাই কি করতে পারবা, শুনতে পাবা। বুঝতে পারছো? মাইক্রোফোন অফ করে বলছি নাকি? বুঝছি স্যার। আচ্ছা, তো এভাবে করে হচ্ছে আসলে আমাদের ফ্রিকোয়েন্সি মানে ফিল্টার গুলো কাজ করতেছে। ঠিক আছে, সেটা যে কোনো সিগন্যাল হতে পারে, সেটা রেডিও ফ্রিকোয়েন্সি ওয়েভ বললাম, সাউন্ড ওয়েভ বললাম, ইলেকট্রিক্যাল ওয়েভ বললাম, যেটাই হলো না কেন, সবগুলোতে যেহেতু ফ্রিকোয়েন্সি ফিক্সড, তো তুমি যেই ওয়েভে দাও না কেন সেটাই সে কি করতে পারবে, কনভার্ট করে ফিল্টার করে নিতে পারবে। বুঝতে পারছে? তো আমরা তো এখানে জাস্ট ফিল্টার অংশটা দেখলাম। এখানে রিসিভার, ট্রান্সমিটার, ট্রান্সডিউসার, এখানে আরো অনেক কম্পোনেন্ট লাগে। সেই কম্পোনেন্ট গুলো তার এখানে দেখানো হচ্ছে না, সেগুলো হয়তো বা তোমরা পরবর্তীতে কমিউনিকেশন যখন করবা তখন ইনশাআল্লাহ আস্তে আস্তে জানবা আর কি। আচ্ছা, তো হাই পাস ফ্রিকোয়েন্সি, হাই পাস ফিল্টার আশা করি বুঝা গেছে। লো পাসের সাথে একই রকম কাট অফ ফ্রিকোয়েন্সি ডিফাইন করার যে ইকুয়েশন সেটাও সেম।
এখানেও তাহলে আমি তোমাদেরকে যদি বলি যে 20,000 হার্টজ, 20,000 কিলো হার্টজ, মনে করো 20,000 কিলো হার্টজ না, মানে 20 কিলো হার্টজ, মানে 20,000 হার্টজ এর উপরের সিগন্যাল গুলোকে সে কি করবে, পাস করবে, এর নিচের সিগন্যাল গুলোকে ব্লক করে দিবে। তাহলে হচ্ছে আমরা কি করব, 20 কে, এটা এফসি সমান সমান হচ্ছে আমরা আবার 20 কে ধরে নিব, 20,000 ধরে নিব, ইজ ইকুয়ালস টু হচ্ছে 1/2 পাই আর সি। তাহলে আর এবং সি এর মান এমন ভাবে সেট করব যাতে হচ্ছে আমাদের কি 20,000টা ফুলফিল হয় আর কি। তো এই ক্ষেত্রে আমরা যেটা মনে রাখবো যে আর এর মান কিন্তু অনেক কম হয় না, সি এর মান যেরকম হচ্ছে মিলি ফ্যারাডে বা মাইক্রো ফ্যারাডে অনেক ছোট রেঞ্জের হয়, রেজিস্টার কিন্তু সাধারণত ওরকম রেঞ্জের হয় না। ঠিক আছে, তো রেজিস্টারটাকে তোমরা যে কোনো একটা ফিক্সড মান ধরে নিবা, ধরো 100, 1000, 500, 200 এই ধরনের কোন একটা মানে ইন্টিজার ফিগার ধরে নিবা। আর ওইটাকে ধরে নিয়ে তারপরে হচ্ছে তোমরা কি ক্যাপাসিটরটা নামকরণ করবে। ক্যাপাসিটর যেহেতু আমাদের ফ্র্যাকশন হতে পারে বা মিলি মাইক্রো এই রেঞ্জে যেতে পারে, সো ক্যাপাসিটরটা যেটাই হোক সেটা সমস্যা নাই, কিন্তু রেজিস্টারটাকে একটা স্ট্যান্ডার্ড মান ধরবা বা ইন্টিজার একটা নাম্বার ধরবা। বুঝতে পারছি? কি কেউ কথা বলতেছে না কিন্তু, তোমরা ভাত খাও না নাকি? খিদা লাগছে নাকি ঘুম আসতেছে? কথা বলো না যে। হ্যালো। হ্যাঁ মেজবা, শুনতে পাচ্ছি। স্যার আছি আমরা। আচ্ছা। এরপরে আসি হচ্ছে আমাদের লো পাস গেল, হাই পাস গেল, এরপরে আমরা দেখবো হচ্ছে ব্যান্ড পাস। ব্যান্ড পাস হচ্ছে কে বললাম, যে হচ্ছে একটা নির্দিষ্ট ব্যান্ডকে পাস করবে। আমরা একটা লো ফ্রিকোয়েন্সি ডিফাইন করব, একটা হাই ফ্রিকোয়েন্সি ডিফাইন করব, এই রেঞ্জের মধ্যে যে যে ফ্রিকোয়েন্সি থাকবে সেই ফ্রিকোয়েন্সি গুলোকে সে পাস হতে দিবে, আর এর আগে পরে সবগুলোকে কি করবে, ব্লক করে দিবে। তাকে আমরা বলবো হচ্ছে ব্যান্ড পাস ফিল্টার। তো ব্যান্ড পাস ফিল্টার সাধারণত ডিজাইন করা হয়েছে আর, এল এবং সি তিনটার সাহায্যে ডিজাইন করা হয়। অর্থাৎ এই তিনটাকে সিরিজে অথবা প্যারালালে যুক্ত করে আমরা কি করতে পারি, ব্যান্ড পাস ফিল্টার ডিজাইন করতে পারি। এক্ষেত্রে হচ্ছে আমাদের একটা রেজোনেন্সের ব্যাপার আসে। রেজোনেন্স বলতে হচ্ছে এমন একটা ফ্রিকোয়েন্সি আমরা পিক করে নিই যে ফ্রিকোয়েন্সিতে আসলে এক্সসি এবং এক্সএল দুইটা একটা আরেকটা সমান হয়ে যায়, অর্থাৎ একটা আরেকটাকে অমিট করে দেয়। সেই অবস্থাতেই হচ্ছে আমরা রেজোনেন্ট ফ্রিকোয়েন্সিটা পাই। ওই রেজোনেন্ট ফ্রিকোয়েন্সিতে যখন আমরা সার্কিটকে অপারেট করি তখন হচ্ছে আমরা কি পাই, এই ব্যান্ড পাস আচরণটা পাই। যাই হোক, তো রেজোনেন্স সার্কিট হচ্ছে আমাদের এখানে আলোচনার টপিকে নাই বা সিলেবাসে নাই, যার কারণে হচ্ছে আমরা কি করব না, আর এল সি এই কনফিগারেশনে যাব না। আমরা একটা অল্টারনেট ওয়েতে যাব। অল্টারনেট ওয়ে বলতে হচ্ছে আমরা অলরেডি লো পাস এবং হাই পাস ডিজাইন করা শিখছি, সো আমরা হাই পাস এবং লো পাস ব্যবহার করে ব্যান্ড পাস ডিজাইন করব। তো সেটা কিভাবে করব, আমরা যদি ব্যান্ড পাসের যে ওয়েভ শেপটা আছে, আউটপুট ওয়েভ শেপ, সেটাকে যদি দুই ভাগে ভাগ করে নিই তাহলে আমরা কি দেখতে পাই, থেকে ভাগ করার পরে আমরা দেখতে পাচ্ছি যে বাম পাশে বা লেফট সাইডের অংশটাই আমরা যেই গ্রাফটা পাচ্ছি সেটা হচ্ছে মূলত একটা হাই পাস সিগন্যালের বা হাই পাস ফিল্টারের গ্রাফ, তাই না? আমরা এখানে যেটা পাচ্ছি সেটা একটা হাই পাসের মতো না দেখতে, যে সে লো সিগন্যালকে ব্লক করে দিচ্ছে, হাই কে পাস হতে দিচ্ছে। তার মানে এই পাশে হচ্ছে আমাদের এটা একটা হাই পাস ফিল্টারের আউটপুট। আর রাইট সাইডে যদি দেখি সেখানে হচ্ছে আমরা পাচ্ছি একটা কি, লো পাস ফিল্টারের ওয়েভ শেপ। আমরা এরকম একটা ওয়েভ শেপ পাচ্ছি, যেটা হচ্ছে কি আমাদের হাই সিগন্যালকে ব্লক করে দিচ্ছে, লো কে পাস হতে দিচ্ছে।
লো কে যেহেতু পাস দিয়ে দিচ্ছে সেটা হচ্ছে লো পাস ফিল্টার। তার মানে আমরা একটা ব্যান্ড পাসের যে কনফিগারেশনটা আছে, যে আউটপুটটা আছে, সেটাকে আমরা দুই ভাগে ভাগ করতে পারতেছি। একটা হচ্ছে হাই পাসের আউটপুট আর একটা হচ্ছে লো পাসের আউটপুট। তাহলে এই হাই পাসের আউটপুট এবং লো পাসের আউটপুট দুইটাকে যখন আমরা এখন সিরিজে যোগ করে দিব, তখন আমরা দেখবো হচ্ছে আমরা কমপ্লিটলি যে ব্যান্ড পাসের যে আউটপুটটা, সেই আউটপুটটাই এখান থেকে পাবো। অর্থাৎ একটা হাই পাস ফিল্টার এবং একটা লো পাস ফিল্টারকে সিরিজে যুক্ত করে দিলেই আমরা একটা ব্যান্ড পাস ফিল্টার তৈরি করে ফেলতে পারি। বুঝতে পারছি এটা? Yes, sir. আচ্ছা, এখন তাহলে একটা এক্সাম্পল দেখি। সাপোজ মনে করো হচ্ছে আমাদের কাছে একটা কি দেওয়া হলো, একটা গান দেওয়া হলো, ঠিক আছে? গানটার মধ্যে থেকে আমি বললাম হচ্ছে ওখানে মিউজিকটা আমরা রাখবো না, বা ইনস্ট্রুমেন্টাল যে সাউন্ড গুলো আছে সেগুলো আমরা বাদ দিয়ে দিব। আমরা শুধু কি রাখবো, ভোকালটা রাখবো। তাহলে যে সিঙ্গারটা হচ্ছে গান গাচ্ছে তার ইয়াটা আমাদেরকে ডিটারমাইন করতে হবে, তার ফ্রিকোয়েন্সিটা। সাপোজ তার ফ্রিকোয়েন্সি আমি বললাম হচ্ছে কি 600 টু 700 হচ্ছে তার কি ভয়েসের ফ্রিকোয়েন্সি রেঞ্জ, ঠিক আছে? অর্থাৎ হচ্ছে সে গান যখন গায় তখন হচ্ছে তার ফ্রিকোয়েন্সিটা বা ভয়েসের ফ্রিকোয়েন্সি থাকে হচ্ছে 600 হার্টজ টু 700 হার্টজ পর্যন্ত। তার মানে হচ্ছে এই রেঞ্জের মধ্যে যেই সাউন্ড গুলো, যে সিগন্যাল গুলো আছে সেগুলোকে আমরা রাখবো, এর আগে পরে সবগুলোকে আমরা কেটে দিব। তাহলে যেটা হবে সেটা হচ্ছে ওই গান থেকে শুধু ভয়েসটা আমরা পাবো, আর বাকি যে সাউন্ড আছে সবগুলো কি হয়ে যাবে, কাট হয়ে যাবে। বাকি ইনস্ট্রুমেন্টাল সাউন্ড গুলো সব বাতিল হয়ে যাবে। সেটা হচ্ছে আমাদের কি, এই কাজটা করার জন্য আমাদের একটা ব্যান্ড পাস ফিল্টার লাগবে। কারণ আমরা এই 100 হার্টজের একটা ব্যান্ড ফিক্স করে ফেললাম যে 600 থেকে 700 পর্যন্ত এই ব্যান্ডটাকে আমরা পাস হতে দিব, বাকিটাকে আমরা কি করব, ব্লক করে দিব। তাহলে এটা হচ্ছে একটা ব্যান্ড পাস ফিল্টারের কাজ। তাহলে এই জিনিসটা আমরা কিভাবে করে করতে পারি? আমাদের যে গানটা আছে সেটার মনে করো পুরোটা সিগন্যালটা হচ্ছে এরকম, যে সেটা কন্টিনিউয়াসলি কি আছে, সেখানে বিভিন্ন ধরনের ফ্রিকোয়েন্সি আছে, ঠিক আছে? সেটার মধ্যে ইনস্ট্রুমেন্টাল ফ্রিকোয়েন্সি, লো ফ্রিকোয়েন্সি আছে, আবার হাই ফ্রিকোয়েন্সি আছে, অনেক ধরনের, ঠিক আছে? এই পাশে 0 থেকে শুরু করে অনেক হাই রেঞ্জ পর্যন্ত কি আছে, ফ্রিকোয়েন্সি আছে বা সাউন্ড আছে ওখানে। তো আমাদের এখন যেটা করতে হবে সেটা হচ্ছে 600 টু 700 টাকে আমরা রাখবো এই বড় সিগন্যালের মধ্যে থেকে, বাকি অংশটাকে কেটে দিব। এখন আমরা কি করব, প্রথমে হচ্ছে আমরা একটা হাই পাস ফিল্টারের মধ্যে দিয়ে এটাকে পাস করাবো। এখন হাই পাসটা কি করবে, হাই পাসের মধ্যে হচ্ছে আমরা আমরা হাই পাস কিভাবে করে ডিজাইন করতে হয় সেটা একটু আগে দেখে আসছি। হাই পাসের মধ্যে আমরা জানি কিভাবে করে কাট অফ ফ্রিকোয়েন্সি সেট করতে হয়। তাহলে হাই পাসের যে ফর্মুলা ছিল আমাদের f = হচ্ছে 1/2/RC, সেটা ব্যবহার করে আমরা fc এর মানটা 600 কি করব, ফিক্সড করব। তাহলে এটা যদি আমি 600 ফিক্স করি, সেক্ষেত্রে কি হবে, আমি যখন এই সিগন্যালটা পাস করালাম হাই পাসের মধ্যে দিয়ে, এই জায়গায় এসে আমার আউটপুটটা কিরকম হবে, যে আমার এ পয়েন্টটা যদি 600 হয়, সে 600 এর পরের সিগন্যাল গুলোকে, সে হাই সিগন্যাল গুলোকে সে পাস হতে দিবে, এর আগের গুলোকে সে কি করে দিচ্ছে, ব্লক করে দিচ্ছে। 600 এর আগের গুলোকে সে ব্লক করে দিল, 600 এর পরে সে কি হতে দিচ্ছে, সবগুলোকে পাস হতে দিচ্ছে। এটাই তো হাই পাসের কাজ, যে হচ্ছে যে ফ্রিকোয়েন্সিটা ফিক্স করে দিব তার পরের গুলোকে পাস হতে দিবে, তার আগের গুলোকে ব্লক করে দিবে। সে এই কাজটাই করলো, 600 পরের গুলোকে পাস হতে দিল, আগের গুলোকে ব্লক করে দিল। আচ্ছা, এখন এই সিগন্যালটাই এই পয়েন্ট থেকে কোথায় ঢুকবে, আমার লো পাসে ঢুকবে। তাহলে লো পাসের মধ্যে আমরা যে কাজটা করব সেটা হচ্ছে আমাদের সেকেন্ড ব্যান্ডটা ফিক্স করব, সেকেন্ড মানে ইন ব্যান্ডের ইনটা ফিক্স করব। তাহলে এখানে এফসি আমরা সেট করব হচ্ছে 700। আমরা জানি হচ্ছে লো পাসের ক্ষেত্রেও সেম কাট অফ ফ্রিকোয়েন্সি এর ইকুয়েশন, তাহলে সেক্ষেত্রে হচ্ছে ওই ইকুয়েশনটা আবার ব্যবহার করে আমরা 700 ফিক্স করব। তাহলে 700 ফিক্স করলে যে কাজটা হবে সেটা হচ্ছে সেই 700 এর পরে যে সিগন্যাল গুলো, এটা কি লো পাস ফিল্টার, তার মানে সে লো কে পাস হতে দিবে, হাই কে ব্লক করে দিবে। তাহলে 700 এর পরের গুলোকে সে ব্লক করে দিবে, আগের গুলোকে সে পাস হতে দিবে। তাহলে আগে যে সিগন্যালটা তার কাছে আসলো, ঠিক আছে, লো পাসের মধ্যে যে সিগন্যালটা ঢুকলো, সেই সিগন্যালটা স্টার্ট হচ্ছেই 600 থেকে। তার মানে হচ্ছে 600 থেকে 700 পর্যন্তই শুধু পাস হবে, এর আগে তো আর কিছু নাই। এখানে তো এটাকে আগেই কেটে ফেলছে, হাই পাসে কেটে ফেলছে 600 এর আগের গুলো, আর 700 এর পরের গুলোকে লো পাস কেটে ফেলছে। তার মানে আলটিমেটলি আমরা আউটপুটে পাচ্ছি হচ্ছে 600 থেকে 700 পর্যন্ত। ওকে,
তাহলে 6 to 700 এই রেঞ্জের মধ্যে আমরা কি করলাম, পাস হতে দিলাম, এর আগে পরে আমরা ব্লক করে দিছি। তাহলে আমাদের কি হয়ে গেল, একটা হাই পাস এবং একটা লো পাস দিয়ে আমরা একটা ব্যান্ড পাস ফিল্টার ডিজাইন করে ফেলতে পারলাম। বুঝতে পারছি? স্যার তোমাদের মজা লাগতেছে না? এগুলো তো কি সুন্দর সহজ পড়া, মজার পড়া, যে আমরা কি সুন্দর করে একটা ফ্রিকোয়েন্সিকে ফিল্টার করে ফেলতে পারতেছি। স্যার রিয়েল লাইফে তো স্যার আপনি বলছেন যে এগুলা স্মুথলি বাড়ে না স্যার, তাই স্মুথলি হয় এরকম জাম্প করে না, তো স্যার ওটা ওটা কেমনে হয়? মানে হচ্ছে এরকম ইয়ে প্র্যাকটিক্যালি এরকম হচ্ছে ওটা বলতেছো? জি স্যার। হ্যাঁ হ্যাঁ, প্র্যাকটিক্যালি এরকম হচ্ছে। এরকম কেন হচ্ছে সেটা বলতেছো, নাকি মানে শার্প কিভাবে করে করবো সেটা বলতেছো? স্যার এরকম, আচ্ছা স্যার এরকম কেমনে কেন হচ্ছে স্যার এটা? আচ্ছা, এটা হচ্ছে প্র্যাকটিক্যালির ক্ষেত্রে আমাদের হচ্ছে ওই ক্যাপাসিটর যেটা আছে সেটার কারণেই হচ্ছে। ক্যাপাসিটরটা তো মানে আমরা ক্যাপাসিটরের রেসপন্স তোমাদেরকে এখনো মনে হয় ইয়াতে দেখানো হয় নাই, ল্যাবে দেখানো হয় নাই। কালকেই হচ্ছে যখন ক্যাপাসিটরের রেসপন্স দেখবা, তখন দেখবা ক্যাপাসিটরের যে ইকুয়েশন, সেই ইকুয়েশনটা ভোল্টেজের ইকুয়েশন যেটা হয় সেটা হচ্ছে সাধারণত e⁻−t/RC এরকম হয়ে থাকে। তো এখানের মধ্যে এটা যেহেতু এক্সপোনেনশিয়াল কার্ভ, তো এক্সপোনেনশিয়াল কার্ভটা কতটুকু শার্প হবে বা কতটুকু ডিকে করবে, এটা হচ্ছে টাইম, তারপর হচ্ছে রেজিস্টর, ক্যাপাসিটর, অনেক কিছুর উপরে ডিপেন্ড করে। তো যার কারণে হচ্ছে আমরা এটাকে শার্প চেঞ্জ করাতে গেলে আমাদের অনেকগুলো প্যারামিটার কি করতে হবে, চেঞ্জ করতে হবে। তো আমরা ওই প্যারামিটার গুলো ক্যালকুলেট করে এই জিনিসটাকে আরো কি করতে পারবো, শার্প করতে পারবো। তবে ইন জেনারেল এটা সবসময় হচ্ছে একটা এক্সপোনেনশিয়াল কার্ভ, নরমাল এক্সপোনেনশিয়াল কার্ভ যেরকম হয়। আমরা জানি এক্সপোনেনশিয়াল কার্ভ হচ্ছে কি, একটা রাইজিং কার্ভ দেয় আর একটা কি দেয়, ডিকে কার্ভ দেয়। তো এই দুইটার কনফিগারেশনে সাধারণত থাকে। ঠিক আছে, রাইজিংটাও যেহেতু এইভাবে করে হচ্ছে, তাই এখানেও রাইজিংটা এরকম, ডিকেটা যেহেতু এরকম, তাই এখানেও ডিকেটা ওরকম। মানে এটা হচ্ছে তার ইকুয়েশন গত ধর্মের কারণেই কি হচ্ছে, ক্যাপাসিটর ওই শার্প চেঞ্জটা করতে পারতেছে না। শার্প চেঞ্জটা যে একদম পারবো না সেটাও না, পারবো। আর এবং সি এর মান এমন ভাবে সেট করতে হবে এবং টাইমিংটাও আমাদের এমন ভাবে করতে হবে যাতে হচ্ছে কি হয়, এটা আরো শার্প করা যায়। তবে একদম স্মুথ করা যাবে না। একদম স্মুথ করার জন্য আমাদের অন্য ডিভাইসে যেতে হবে, বললাম না, অ্যাক্টিভ ফিল্টারে যেতে হবে। বুঝতে পারছি এখন? জি স্যার। তো আহ তাহলে এটা গেল হচ্ছে আমাদের ব্যান্ড পাস ফিল্টার। এর পরবর্তীতে আমরা যাব হচ্ছে অ্যাক্টিভ ফিল্টারে, সরি ব্যান্ড স্টপ ফিল্টারে, অ্যাক্টিভ ফিল্টার বলতেছি, ব্যান্ড স্টপ ফিল্টারে। ব্যান্ড স্টপ ফিল্টারে কি হবে, আমরা একটা নির্দিষ্ট ব্যান্ড সেট করব যেটাকে সে ব্লক করে দিবে। এর আগে পরের আগের গুলোকে আগে বা পরের গুলোকে সে পাস হতে দিবে। নির্দিষ্ট ব্যান্ডকে সে ব্লক করবে, আগে পরে সে পাস হতে দিবে। এটাই হচ্ছে আমাদের ব্যান্ড স্টপ ফিল্টার। ব্যান্ড স্টপ ফিল্টারও সিমিলার ওয়েতে হচ্ছে আমরা যেটা বললাম যে রেজোনেন্স সার্কিট দ্বারা অর্থাৎ আরএলসি দ্বারা আমরা কি করতে পারি, ডিজাইন করতে পারি। যেমন এখানে সিরিজ আরএলসি দ্বারা দেখানো হয়েছে, এখানে প্যারালাল আরএলসি দ্বারা দেখানো হয়েছে। এইগুলো দ্বারা আমরা চাইলে কি করতে পারবো, ডিজাইন করতে পারবো। তবে এখানের মধ্যে আমরা ওই রেজোনেন্স সার্কিটে যাব না। আমরা এখানে হচ্ছে লো পাস এবং হাই পাস ফিল্টারের সাহায্যে কিভাবে করে ডিজাইন করতে হয় সেই জিনিসটা আমরা এখানে দেখবো। তো আগের মতোই আমরা এখানে যদি যেটা আউটপুট আমাদের সেটাকে যদি দুই ভাগে ভাগ করি, তাহলে কি দেখতে পাই, প্রথমে দেখতে পাই হচ্ছে প্রথমে অংশে যেটা আছে সেটা হচ্ছে একটা কি লো পাস ফিল্টার। লো সিগন্যালকে পাস হতে দিচ্ছে, হাইকে ব্লক করে দিচ্ছে। তার মানে হচ্ছে প্রথম অংশ লেফট হ্যান্ড সাইডটা আমাদের আউটপুটের লেফট হ্যান্ড সাইডে হচ্ছে আমরা পাচ্ছি একটা লো পাস ফিল্টারের কার্ভ। আর পরের অংশে আমরা পাচ্ছি হচ্ছে একটা কি হাই পাস ফিল্টারের কার্ভ, যেখানে হচ্ছে সে লো কে ব্লক করে দিচ্ছে, হাই কে সে পাস হতে দিচ্ছে। তার মানে এটা একটা হাই পাস ফিল্টার। তার মানে আমরা বুঝতে পারতেছি যে আমাদের ব্যান্ড স্টপের যেই কার্ভটা আছে সেটা হচ্ছে, সেটাকে আমরা দুই ভাগে ভাগ করতে পারি। একটা অংশ হচ্ছে লো পাস ফিল্টারের আর একটা হচ্ছে হাই পাস ফিল্টারের। তাহলে এই লো পাস ফিল্টার এবং হাই পাস ফিল্টারের যে দুইটা আউটপুট আছে
সেই দুইটাকে যদি আমরা যোগ করে দিতে পারি তাহলে আমরা কি পেয়ে যাব। যেমন যে কোনো একটা সিগন্যালকে এখানে দেখানো হলো, সেই সিগন্যালটাকে আমরা একটা লো পাসের মধ্যে পাস করলাম, তখন আমরা এটা পেলাম। তারপরে এটাকে আবার হাই পাসের মধ্যে পাস করলাম, তখন এটা পেলাম। এই দুইটাকে যদি আমরা কি করে দিই, একটা অ্যাম্পলিফায়ার দিয়ে যোগ করে দিই। অ্যাম্পলিফায়ার মানে অপএম। অপএম মানে অপারেশনাল অ্যাম্পলিফায়ার। অপারেশনাল অ্যাম্পলিফায়ার হচ্ছে এমন একটা ডিভাইস যেটা হচ্ছে বিভিন্ন অপারেশন করতে পারে। অপারেশন বলতে হচ্ছে সাম করতে পারে, সাবট্রাক্ট করতে পারে, মাল্টিপ্লিকেশন করতে পারে, ডিভিশন করতে পারে, ইন্টিগ্রেশন করতে পারে, ডিফারেন্সিয়েশন করতে পারে, এরকম একটা ডিভাইস। ঠিক আছে, এই ডিভাইসটা দ্বারা হচ্ছে আমরা বিভিন্ন ম্যাথমেটিক্যাল অপারেশন করতে পারি। তো এরকম একটা অপএম এই ডিভাইস দ্বারা হচ্ছে আমরা কি করব, দুইটা আউটপুটকে যোগ করে দিব। তাহলে এই দুইটাকে যদি আমরা যোগ করে দিই, তখন আমরা যেটা আমাদের ব্যান্ড স্টপ ফিল্টার, সেই আউটপুটটা আমরা কি করব, পেয়ে যাব। তাহলে এইভাবে করে হচ্ছে আমরা কি করতে পারবো, একটা লো পাস ফিল্টার এবং একটা হাই পাস ফিল্টারের সাহায্যে একটা ব্যান্ড স্টপ ফিল্টার ডিজাইন করে ফেলতে পারবো। বুঝতে পারছি? Yes, sir. আচ্ছা, পরীক্ষায় ব্যান্ড স্টপের এক্সাম্পল যদি একটা বলি, একই এক্সাম্পলটা দ্বারা যদি বলি, মনে করো একটু আগে হচ্ছে আমরা বললাম 600 to 700 এর মধ্যে ভয়েসটাকে রাখছি আর মিউজিকটাকে বাদ দিয়ে দিছি। এখন আমরা অপোজিট করলাম। এখন মনে করো হচ্ছে কি করব, আমরা মিউজিকটাকে রাখবো বা ইনস্ট্রুমেন্টাল সাউন্ড গুলোকে রাখবো, আমরা ভোকালটাকে বাদ দিয়ে দিব। তাহলে ভোকালটাকে যদি বাদ দিতে হয়, তাহলে আমার 600 থেকে 700 আমরা কি করব, সাপ্রেস করে দিব বা এটাকে আমরা স্টপ করে দিব, আর আগে পরে গুলোকে আমরা পাস হতে দিব। তাহলে সেই সময় আমাদের কি লাগবে, একটা ব্যান্ড স্টপ লাগবে, কারণ আমরা নির্দিষ্ট ব্যান্ডের মধ্যে ব্লক করে দিতে চাচ্ছি, ভয়েসটাকে ব্লক করে দিতে যাচ্ছি, আগে পরে আমরা পাস হতে দিতে যাচ্ছি। তো সেই ক্ষেত্রে আমরা যেটা করব, যে লো পাসটাকে আমরা এফসি সিলেক্ট করব হচ্ছে কত, 600, আর এখানে হচ্ছে এফসি সিলেক্ট করব হচ্ছে আমরা 700। এরপরে এই দুইটা থেকে আমরা কি করব, আউটপুটটাকে যোগ করে, এই দুইটাকে আমরা যোগ করে কি করব, আউটপুটটা ব্যান্ড স্টপের যে আউটপুট, যে আমরা 600 to 700 রেঞ্জের মধ্যে হচ্ছে ব্লক করে রাখতেছি আর আগে পরে আমরা পাস হতে দিচ্ছি, সেটা হয়ে যাবে। বুঝতে পারছো? জি স্যার। আচ্ছা আচ্ছা, আরেকটা কথা এখানে বলে রাখি, যদি হচ্ছে ব্যান্ড পাসের কোনো পরীক্ষায় আসে বা ইয়াতে আসে, এখানে এরকম ব্লক ডায়াগ্রামে যেরকম আমরা হাই পাস লো পাস লিখে দিছি, এরকম হাই পাস লো পাস লিখে দিবা না, বরং হচ্ছে হাই পাসের যে ইয়াটা, হাই পাস মানে হচ্ছে আমরা জানি হচ্ছে এই কনফিগারেশন, আর লো পাস মানে হচ্ছে এই কনফিগারেশন। ঠিক আছে, এইভাবে করে ড্র করবা। এখানে হচ্ছে আমাদের আউটপুট, আর এখানে হচ্ছে প্রত্যেকটা ভ্যালু, এখানে যেহেতু এফসি টা ডিটারমাইন করতে হবে, সো এফসি টা ডিটারমাইন করে এখানে নিশ্চয়ই সি এর মান পাবা, সেই সি এর মানটা বসাবা, এখানে নিশ্চয়ই আর এর মান বের হবে, আর মানটা বসাবা, এখানে আর টু এর মানটা বসাবা, এখানে সি টু এর মানটা বসাবা, এইভাবে করে বসাই কমপ্লিট একটা কি ডিজাইন করবা, ফিল্টার ডিজাইন করবা। বুঝতে পারছো? এটার ক্ষেত্রেও হচ্ছে এই লো পাসের জায়গায় সার্কিট ইউজ করবা, এই হাই পাসের জায়গায় সার্কিট ইউজ করবা, আর অ্যাম্পলিফায়ারের জায়গায় অপ অ্যাম্পের সিম্বল হচ্ছে ইউজুয়ালি এটা। তো এটাও তোমরা ব্যবহার করতে পারো, অথবা চাইলে ওইটার জন্য ব্লক ব্যবহার করতে পারো। ঠিক আছে, শুধু এই কেসের জন্য অ্যাম্পলিফায়ার যেহেতু আমাদের সেকেন্ড সেমিস্টারে আসবে, এই সেমিস্টারে নাই, তাই এটার জন্য তোমরা ব্লক ব্যবহার করতে পারো, বা এডিশন করার জন্য যেটা সেটাতে ব্লক ব্যবহার করবে আর কি। অন্যটার ক্ষেত্রে লো পাস আর হাই পাসের ক্ষেত্রে ব্লক না, বরং সরাসরি সার্কিট ব্যবহার করবে। ওকে, আচ্ছা, ফিল্টার নিয়ে কোনো কোয়েশ্চেন আছে? না স্যার নাই। স্যার এই ফিল্টার গুলা দিয়ে কি স্যার এফএম রেডিওর ওই আমরা ই সিগন্যালটা পাই নাকি, যে যেই সিগন্যাল সেই সিগন্যালটা ক্যাচ করবে? ক্যাচ করার ক্ষেত্রে হচ্ছে ও যে কোনো সিগন্যালেই ক্যাচ করবে, কিন্তু ক্যাচ করার পরে কোন সিগন্যালটাকে আমরা রাখবো রাখবো না সেটা ডিটারমাইন করবে হচ্ছে ইয়া ফিল্টার। বুঝতে পারছো? জি স্যার।
রিসিভ তো অনেকগুলোই করবে, আমাদের চারপাশে কত সিগন্যাল আছে সবগুলোই তো সে রিসিভ করবে, কিন্তু এই রিসিভের পরে আমি কোনটা শুনতে পাবো বা রেডিও আমাকে কোনটা শোনাবে সেটা ডিটারমাইন করবে হচ্ছে ফিল্টারে। ফিল্টারে যেটা সেট করে দেওয়া থাকবে সেটাই হচ্ছে কি করবে, আমরা ফিল্টার করার পরে বাকিগুলো বাদ চলে যাবে, শুধু ওইটাই আমরা শুনতে পাবো আর কি। স্যার আমাদের কি এটা নিয়ে কোনো ল্যাব আছে? ল্যাবে কি করে দেখাবেন? হ্যাঁ ল্যাবে অবশ্যই আছে, ল্যাবে তোমরাই করবা আর কি, আমি তো করে দেখাবো না, তোমরাই করবা কালকে ইনশাল্লাহ করবা। আচ্ছা শারিয়ার কি, তো আমি একটুখানি আচ্ছা ঠিক আছে শারিয়ার, আমি দেখে তোমাকে রিপ্লাই করব। আচ্ছা তোমাদের তাহলে নেক্সট ক্লাসে হচ্ছে ক্লাস টেস্ট থাকবে, নেক্সট ক্লাসে দিতে পারো অথবা চাইলে হচ্ছে এর পরেও দিতে পারো, সেটা তোমাদের ইচ্ছা। তোমরা যদি চাও সেক্ষেত্রে আমি বৃহস্পতিবার শুক্রবারও দিতে পারো, Yes, যদি তোমাদের পড়ার টাইম লাগবে মনে করো। স্যার বৃহস্পতিবারে নিয়ে। Okay, বৃহস্পতিবারে যে কোনো একটা টাইম আমাকে হোয়াটসঅ্যাপে জানাই দিও, ওকে স্যার। তাহলে ওই দিনেই নিব। আর সিলেবাস থাকবে হচ্ছে আমরা আগেরটা 30 পর্যন্ত দিছি, সো 31 থেকে শুরু করে 90 রাখ পর্যন্ত আর কি, 89 পর্যন্ত ফিল্টার পর্যন্ত আর কি, 3 ফেজ সার্কিটটা থাকবে না, এর আগ পর্যন্ত হচ্ছে ক্লাস টেস্ট থাকবে, ঠিক আছে? স্যার ফাইনালি কি কোয়েশ্চেন কি সবার জন্য একটাই করবেন? তার মানে সেট হবে। স্যার একটা স্যার করলে হয় হুদাই না? কষ্ট করতে যাইতেছেন কেন? স্যার একটা প্রশ্ন করলেই তো হয়। স্যার ইজি করেন না ফাইনালে, আমাদেরকে ছাড়তেন। স্যার মিডটা পুরো অবস্থা খারাপ হয়ে গেছে স্যার। হ্যাঁ কোয়েশ্চেন আশা করি এবার সহজ হবে, স্যার যেহেতু একটাই হচ্ছে করিয়েন স্যার সবার জন্য। একটাই করতাম, একটা স্যার করলে তো সেট বেশি যদি সহজ জি, হবে। করতে স্যার, মন এখন চায় ভাই দুইটা বলছেন। করেন, দুইটা সর্বোচ্চ, এর চেয়ে বেশি করেন না স্যার। হুম হুম স্যার আমাদের ইনশাল্লাহ অবস্থা খারাপ হয়ে যাচ্ছে স্যার। ঠিক আছে, ইনশাল্লাহ দেখা যাবে। সহজ কিন্তু কোয়েশ্চেন এবার ইজি হবে ইনশাল্লাহ, কারণ তোমাদের যেহেতু ভাইবা আছে আমাদেরকে মানে বলা হয়েছে হচ্ছে ভাইবাতেই সবচেয়ে বেশি গুরুত্ব দিতে। সো ভাইবা তোমাদের আহ, যেহেতু এখন অন ক্যাম্পাসে হবে, তো ওইটা তো একটু চ্যালেঞ্জিং হবে তোমাদের জন্য, তাই স্যার কোয়েশ্চেনটা আপনারা সহজ যদি করা হবে। সিরিয়াসে নেন তাহলে স্যার কেউই তো পাস করবো না। স্যার যে পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে যাবে তারা বেশি নাম্বার দিয়ে দিন। ওরকম ওরকম হয় নাকি, ওরকম হলে তো ইনজাস্টিস হবে। আচ্ছা মনে করো কেউ যদি অনেক দূর থেকে আসে ওই দিন ভাইবা দিতে, তার তো তাহলে সেই সেই টায়ার্ড হয়ে যাবে, তার চেহারা তো এমনিতেই একটু গ্লোমি গ্লোমি লাগবে, যে হচ্ছে যার বাসা কাছে তাকে একটু স্মার্ট লাগবে স্বাভাবিকভাবেই। স্যার সাজেশন দিয়েন স্যার, ওগুলোর মধ্যে থেকে জিজ্ঞেস করবেন। সাজেশন দিতে হবে না তো, তোমাদের খাতা থেকে জিজ্ঞেস করা হবে, তোমরা হচ্ছে যেটা পরীক্ষা দিবা ওই খাতাটা নিয়ে আসবা, ওই খাতা থেকে কোয়েশ্চেন করা হবে যে খাতাটা তুমি বুঝে বুঝে করছো নাকি, আর যদি না বুঝে আনসার করো ওইটা যদি মনে হয় তাহলে ওখানে খাতাটাই কেটে দিব ওখানে, ইয়াল্লাহ। তাহলেই হয়ে যাচ্ছে। তো এবার যেহেতু সেই বিষয়টা আছে তাই আমি চেষ্টা করব কোয়েশ্চেন ইজি করার জন্য, যাতে হচ্ছে তোমরা যেটা আনসার করবা সেটা যাতে বুঝে আনসার করতে পারো, বা ভাইভাতে জিজ্ঞেস করলে যাতে বলতে পারো। এখন ভাইভাতে যদি অন্য কোনো স্যার থাকে সেই ক্ষেত্রে তো তোমাদের আরো বেশি ইজ্জত সম্মান নিয়ে টানাটানি পড়বে, যদি আমি একলা নিই সেক্ষেত্রে তো একটু ভয়টা কম, কিন্তু যদি অন্য সেকশনের টিচারও থাকে তাহলে তো তোমাদের আহ মানে তোমাদের সাথে সাথে আমার ইজ্জত সম্মানও টানাটানি করবে আর কি। আর সমস্যা নাই, হতাশা চত্বরে বসে থাকবো। ঠিক আছে, তাই হচ্ছে কোয়েশ্চেন ইজি হবে ইনশাআল্লাহ, তোমরা ভালো মতো বুঝে বুঝে আনসার করবে আর কি। ইনশাআল্লাহ। স্যার এক্সামের জন্য সাজেশন দিন। এক্সামের জন্য আচ্ছা ইনশাআল্লাহ আমি একটা গাইডলাইন একটা তৈরি করে দিব, আমার কাছে একটা তৈরি করা আছে, ওটার মধ্যে আমি ম্যাথ নাম্বার সহ অ্যাড করে দিয়ে দিব আর কি, ম্যাথ নাম্বার গুলো মনে হয় নাই। আচ্ছা ফিল্টারটা আমরা যেখান থেকে আলোচনা করছি ওইটা একটু বলে দিই। ফিল্টারটা তোমরা পড়তে পারবা হচ্ছে আমাদের বইয়ের সম্ভবত 14 নম্বর চ্যাপ্টার, 14, হ্যাঁ এই 14 নম্বর চ্যাপ্টারে যেটা হচ্ছে ফ্রিকোয়েন্সি রেসপন্স আমাদের, সেখানে হচ্ছে প্যাসিভ ফিল্টারটা পাবা 14.7 এর আন্ডারে, লো পাস ফিল্টার, হাই পাস ফিল্টার, ব্যান্ড পাস ফিল্টার, ব্যান্ড স্টপ ফিল্টার। ওকে, সবগুলো এখানে আছে, এখান থেকে তোমরা দেখে নিবা। জি স্যার।
আচ্ছা, থ্রি ফেজ সার্কিট যেহেতু পাশে দিয়ে দেখা যাচ্ছে, তাই এটাও বলে রাখি, থ্রি ফেজ সার্কিটটা হচ্ছে চ্যাপ্টার 12। ওকে, আমরা এখন যে লাস্ট টপিকটা আলোচনা করতেছি সেটা হচ্ছে চ্যাপ্টার 12। চ্যাপ্টার 12 এ আমরা কিছু ম্যাথ করব, সে ম্যাথ গুলো হচ্ছে তোমরা এখানের মধ্যে পাবা। পাশাপাশি এখান থেকে প্র্যাকটিস প্রবলেম দেখবা, আর যদি পারা যায় একটু ইয়াও দেখার চেষ্টা করবা আর কি, এক্সারসাইজ। আচ্ছা, তবে এক্সাম্পল আর প্র্যাকটিস প্রবলেম ভালো মতো করিও। এবার আমি যেহেতু সহজ করব বলতেছি, তাই আশা করি প্র্যাকটিস প্রবলেম আর এক্সাম্পলের মধ্যে থেকেই তোমাদের কমন পড়ে যাবে আর কি। ইনশাআল্লাহ। তাহলে থ্রি ফেজটা কিছুটা আলোচনা করি, আমাদের এটাই লাস্ট টপিক আজকে, কিছুটা আলোচনা করব, আর নেক্সট ক্লাসে মঙ্গলবার দিন ইনশাআল্লাহ আমাদের সিলেবাস শেষ হয়ে যাবে আর কি। সিলেবাস শেষ হয়ে যাবে স্যার, কি বলেন? মঙ্গলবার দিনেই তো আমাদের লাস্ট ক্লাস, তোমাদের তো শনিবার, শনিবার না, রোববার বা সোমবার থেকে মনে হয় ফাইনাল পরীক্ষা। তো সেই ক্ষেত্রে হচ্ছে আমাদের মঙ্গলবার দিনে আমরা ইনশাআল্লাহ লাস্ট ক্লাস করবো আর কি। স্যার পিচির কোনো ছবি টবি দেখাইলেন না? ও আচ্ছা, মনে ছিল না। আচ্ছা ঠিক আছে, আমি গ্রুপে দিয়ে দিব, ঠিক আছে, হোয়াটসঅ্যাপ গ্রুপে। মনে ছিল না। স্যার নাম টাম রাখছেন কোনো? ট্রিট তো হ্যাঁ দিলেন না স্যার। হ্যাঁ রাখছে তো। নাম রাখছি, নাম হচ্ছে আরসাল বিন আবরার। আরসাল, আবরার, আচ্ছা বিন আবরার মানে আবরারের ছেলে। হ্যাঁ হ্যাঁ, আরসাল বিন আবরার। স্যার আরসাল অর্থ কি? এটা কি, এটা আনকমন লাগতেছে না, আমরা শুনি নাই। আচ্ছা, আরসাল মানে হচ্ছে উত্তম বার্তা প্রেরক, মানে রসুল থেকে আরসাল আর কি, ও আচ্ছা। মেসেঞ্জার আর কি। তাহলে কালকে আমরা ট্রিট পাবো? বুঝি নাই। কালকে কি আমরা ট্রিট পাবো? ও আচ্ছা, হ্যাঁ এই সেকশন একটা দাবি করছে, দেখি ইনশাআল্লাহ কোন একটা ব্যবস্থা করতে পারি নাকি। জি স্যার। আচ্ছা। স্যার করলে ভাইবার দিন করিয়ে। ভাই বাদিন যদি তোমাদের মুড টুড ভালো না থাকে তখন আমাকে গালিগালাজ করবা। না স্যার, সেদিন ডিপ্রেশনে যাবো। ডিপ্রেশনে গেলে নাকি স্যার চিনি খাইতে হয়, তো সেদিন মিষ্টি খাবো আর কি। আচ্ছা, আমরা এটা শুরু করি আর পরের টপিকে। পড়াবেন? হ্যাঁ হ্যাঁ, একটু আলোচনা করি। ওকে স্যার। আমরা তো মঙ্গলবার দিন একটু বেশি চাপ পড়ে যাবে, যেহেতু ওই দিন লাস্ট ক্লাস, তো তো ওভারঅলটাও তো বলতে হবে ওই দিন। আচ্ছা, থ্রি ফেজ সার্কিটটা কি জিনিস সেটা বলি। থ্রি ফেজ সার্কিট হচ্ছে, আমরা তো সব জায়গায় আসলে থ্রি ফেজ সার্কিটেই দেখতে পাই, মানে আমাদের বাসা বাড়ি ছাড়া আমাদের একটা পাওয়ার সিস্টেমকে আসলে তিনটা ভাগে ভাগ করা হয়। আচ্ছা, আজানটা শেষ হোক তারপর বলতেছি। স্যার মাঝখানে শুনছিলাম আমাদের বাংলাদেশে নাকি বিদ্যুতের তারগুলো মাটির নিচ দিয়ে নিবে। হ্যাঁ, আন্ডার কেবল, সরি আন্ডারগ্রাউন্ড কেবল নিয়ে মনে হয় আরো একদিন বলছিলাম আমি। আন্ডারগ্রাউন্ড কেবলে আসলে অনেক কিছু প্রবলেম আছে, বা আবার অনেক কিছু সুবিধা আছে আমাদের। মানে আমাদের তো এত বেশি নেসেসারি না যে আন্ডারগ্রাউন্ড করা। যেসব দেশে হচ্ছে এনভায়রনমেন্ট অনেক বেশি সিভিয়ার হয়ে যায়, যেমন ইউএসএ বা কানাডা, ওসব দেশে বা রাশিয়াতে বলো, অস্ট্রেলিয়াতে বলো, এগুলোতে হচ্ছে যখনই শীত পড়ে তখন অনেক বেশি শীত পড়ে, ইভেন বরফ পর্যন্ত পড়তেছে। আবার যখন হচ্ছে গরম হচ্ছে তখন এক্সট্রিম গরম পড়ে, সেটা 45-50 ডিগ্রি পর্যন্ত হয়ে যাচ্ছে। তো ওদের ওখানে হচ্ছে এনভায়রনমেন্ট খুব বেশি ভার্নারেবল আর কি আমাদের ট্রান্সমিশন লাইনের জন্য। তো যার কারণে হচ্ছে ওখানে যদি ওরা কি লাগায়, মানে ওভারহেড ট্রান্সমিশন লাইন দেয়, সেক্ষেত্রে যেটা হয় যে ওগুলো বরফের কারণে একটা আরেকটার সাথে শর্ট হয়ে বারবার দেখা যাবে ফল্ট দেখা দিবে বা নষ্ট হয়ে যাবে। আবার অতি গরমের কারণে দেখা যাবে ওগুলো কি হবে, এক্সপান্ড হয়ে যাবে।
এক্সপান্ড হয়েও ওখানেও হচ্ছে কি হতে পারে, অ্যাক্সিডেন্ট হতে পারে। তো ওই ধরনের রিস্ক গুলো ওদের ওখানে তৈরি হয় যখন হচ্ছে ওরা কি করে, ওভারহেড ট্রান্সমিশন লাইন দেয়। কিন্তু আমাদের বাংলাদেশের ক্ষেত্রে আসলে ওই ধরনের কোনো ইস্যু নাই, কারণ আমাদের দেশে তো কি নাই, বরফ পড়ে না কখনো, বা গরমটাও এত এক্সট্রিম পর্যায়ে না যে আমাদের এখানে এগুলো এক্সপান্ড হয়ে কি হবে, কোনো অ্যাক্সিডেন্ট হবে। তো এই জন্য হচ্ছে আমাদের আন্ডারগ্রাউন্ড কেবলের কখনোই কি পড়ে নাই, দরকার পড়ে নাই। যদি দরকার পড়তো ব্রিটিশরা তখনই করে ওটা বানাই দিয়ে দিত, ঠিক আছে। যেহেতু দরকার নাই এই জন্য হচ্ছে ওরা তখন বানায় নাই। আরেকটা বড় বিষয় হচ্ছে কস্টিং। ওভারহেড ট্রান্সমিশন লাইনে কস্ট হচ্ছে অনেক কম, আর আন্ডারগ্রাউন্ড করতে গেলে অনেক বেশি কস্ট পড়বে। কারণ বুঝতে পারতেছো সব তার তো আন্ডারগ্রাউন্ডে নিচে দিয়ে নিতে হবে, আর ওখানে হচ্ছে মেনটেনেন্সটা অনেক বেশি ডিফিকাল্ট। এখন তো তোমার কোনো একটা টাওয়ারের সমস্যা হচ্ছে, ওখানে গিয়ে সমস্যা করতে ঠিক ফিক্স করে ফেলতেছো। কোনো এক জায়গায় একটা তার ছিটতেছে, যে জায়গায় তার ছিটছে ওখানে গিয়ে তুমি ইজিলি ফিক্স করে ফেলতে পারতেছো। কিন্তু সব যখন আন্ডারগ্রাউন্ডের নিচে হবে তখন তো তোমার ওইটা বিপদ হয়ে যাবে। তখন হচ্ছে তোমার দেখা যাবে প্রতি মোড়ে মোড়েই তোমার কি আছে, এক একটা করে স্টেশন বসাতে হচ্ছে, বা টাওয়ারের জন্য এক একটা করে ম্যানহোল বসাতে হচ্ছে। তো ওই ম্যানহোলে গিয়ে গিয়ে ফিক্স করা, কোনটার মধ্যে প্রবলেম হয়েছে এটা ডিটেক্ট করা, কোথায় তার ছিঁড়ছে সেটা বের করা, মানে এই ধরনের ইস্যুগুলোতে না, বা মেনটেনেন্স ইস্যুগুলোতে অনেক বেশি কি আসবে, ডিফিকাল্টি চলে আসবে আর কি। আর স্যার আমাদের তো এমনিতেই ওভারঅল অবস্থা খারাপ। চট্টগ্রামে তো একটা সুন্দর রাস্তা বানালে ওখানে পিডিবি এসে ভাঙ্গে একবার, ওয়াসা এসে একবার ভাঙ্গে, ওয়াবদা এসে একবার ভাঙ্গে, এমনিতেই অবস্থা খারাপ। সেখানে যদি আবার আন্ডারগ্রাউন্ড কেবল করতে যায়, সেখানে তো আমাদের আর রাস্তায় চলতে হবে না, আমাদের হাঁটা চলাই করতে হবে শুধু, গাড়ি চালানো আর পসিবল হবে না। তো এই জন্য আমাদের দেশের জন্য এখনো আন্ডারগ্রাউন্ড কেবলটা হচ্ছে লাক্সারি আর কি, এটার কোনো আপাতত কোনো দরকার নাই এখন। স্যার ওয়্যারলেস ইলেকট্রিসিটি কি পসিবল? শুনছিলাম নিকোলাস টেসলা নাকি ওয়্যারলেস হ্যাঁ, ইলেকট্রিসিটি চালু ওয়্যারলেস করতে চাইছিল। ইলেকট্রিসিটি অবশ্যই পসিবল, কিন্তু হচ্ছে এক্সিস্টিং যে আমাদের আছে, টেকনোলজি আছে, এটা দিয়ে এত বেশি অ্যাভেলেবেল করা যাবে না, বা পাওয়ার লসটা এখনো মিনিমাইজ করা যাবে না। এখনো যেগুলো আমরা করতেছি এগুলোতে পাওয়ার লস অনেক বেশি, মানে বলতে গেলে হচ্ছে 50% হচ্ছে এগুলোর ইফিসিয়েন্সি। তার মানে হচ্ছে তুমি পাওয়ার যদি 10 ওয়াট সাপ্লাই দিতে চাও তোমাকে, বা তোমার চার্জ যদি 10 ওয়াটে করতে চাও তোমাকে 20 ওয়াট সাপ্লাই দিতে হবে, তার মানে ডবল প্রাইস, ঠিক আছে। তো যার কারণে হচ্ছে এখন পর্যন্ত ওইটাকে কি করা যাচ্ছে না, এত বেশি ইফিসিয়েন্সি নাই দেখে তোমার চিন্তা করা হচ্ছে না। তবে আশা করি টেকনোলজি আস্তে আস্তে আরো বেশি সমৃদ্ধ হবে, তখন হয়তো বা এরকম হবে। তবে এখানে হেলথ হ্যাজার্ড অনেক বড় একটা বিষয়, যে এত বেশি এখন ইয়া চলে আসতেছে আমাদের, আসলে আমাদের চারপাশ দিয়ে এত ধরনের ওয়েভ তৈরি হয়ে যাচ্ছে, এগুলোর কারণে আমাদের শরীরের জন্য অনেক বেশি ক্ষতিকর হচ্ছে আর কি। তো সবকিছু বিবেচনায় নিয়ে আস্তে আস্তে হয়তোবা এমন টেকনোলজি আসবে যেটা, বা এমন ফ্রিকুয়েন্সি রেঞ্জ বের করা সম্ভব হবে যেগুলো আমাদের শরীরের জন্য ক্ষতিকারক না। তো তখন ইনশাল্লাহ হবে। আহ, তবে হবে এক সময় না এক সময় অবশ্যই হবে। আচ্ছা, যেটা আমরা বলতে চাচ্ছিলাম সেটা হচ্ছে থ্রি ফেজ সিস্টেম নিয়ে। তো আমাদের পাওয়ার সিস্টেমে হচ্ছে তিনটা অংশ থাকে। একটা হচ্ছে জেনারেশন অংশ, যেখানে হচ্ছে পাওয়ার জেনারেট করা হচ্ছে। সেকেন্ড হচ্ছে ট্রান্সমিশন অংশ, যেখানে হচ্ছে আমরা পাওয়ারটা ট্রান্সমিট করি। মনে করো কাপ্তাইতে আমরা জেনারেট করলাম, এটা আমরা চিটাঙ্গে, এখন আমি আন্দরকিল্লা বসে আছি, আমি আন্দরকিল্লা ব্যবহার করবো, তাহলে ওখান থেকে এতটুকু পর্যন্ত যে ট্রান্সমিট করে নিয়ে আসতেছে এটা হচ্ছে ট্রান্সমিশন পার্ট। আর আমার বাসার কাছে আন্দরকিল্লাতে বা এখানে যেখানে কাছে সাবস্টেশন আছে সেখানে এসে, মনে করো কোতোয়ালিতে এসে সেটা কি হচ্ছে, ডিস্ট্রিবিউট হচ্ছে। ওই ট্রান্সমিশন থেকে পাওয়ারটা নিয়ে এখানে বিভিন্ন বাসা বাড়িতে, আন্দরকিল্লা এরিয়াতে যা যা বাসা আছে সেগুলোতে ডিস্ট্রিবিউট হচ্ছে। তো তিনটা পার্ট, একটা হচ্ছে জেনারেশন, একটা হচ্ছে ট্রান্সমিশন, আর একটা হচ্ছে ডিস্ট্রিবিউশন। এটাই হচ্ছে পাওয়ার সিস্টেমে এইভাবে করে রান করে, এই তিনটা সাহায্যে রান করে। তো এই ক্ষেত্রে পাওয়ার জেনারেশন এবং ট্রান্সমিশনের ক্ষেত্রে পুরো দুনিয়াতেই হচ্ছে কি ব্যবহার করা হয়, এই থ্রি ফেজটা ব্যবহার করা হয়। এখানে অনেকগুলো তোমরা টাওয়ার দেখতেছো, ঠিক আছে, এখানে যতগুলো টাওয়ার দেখতেছো সবগুলো হচ্ছে থ্রি ফেজ টাওয়ার। দেখো এখানে লাইন যেটা যাচ্ছে, প্রত্যেকটা লাইনই হচ্ছে কয়টা করে, তিনটা করে লাইন যাচ্ছে, দেখছো, থ্রি ফেজ কানেকশন এখানের মধ্যে দিয়ে যাচ্ছে। তোমাকে যদি সিঙ্গেল তার দেখায়, যে কোনো একটা যদি আমি এখান থেকে নিই, এটা হচ্ছে বুঝতে সুবিধা, মনে করো এটা,
এটা ক্লিয়ার না, একটু ক্লিয়ার দেখিনি যেটা জুমড অবস্থায় আছে। আহ, কাছে থেকে দেখানো কোনোটা নাই। আচ্ছা, এটাতেও দেখতে পাচ্ছ তিনটা আছে, এখান থেকে একটা তার বেরিয়েছে, এখান থেকে একটা তার, এই পরেরটা থেকে একটা তার, তিনটা তার। আর সুন্দর এখানেও দেখতে পারো, হ্যাঁ এটার মধ্যেও দেখো, এটা একটা তার, এখান থেকে একটা তার গেছে, এই পয়েন্ট থেকে একটা তার গেছে, এই পয়েন্ট থেকে একটা তার গেছে। এটাকে এ ফেজ বলা হয়, এটাকে বি ফেজ, এটা সি ফেজ। তাহলে এই তিনটা মিলে হচ্ছে একটা থ্রি ফেজ কানেকশন। ঠিক একইভাবে এখানেও এ বি সি, এখানেও হচ্ছে আরেকটা থ্রি ফেজ কানেকশন। তার মানে আমাদের ট্রান্সমিশনের ক্ষেত্রে তুমি যত জায়গায় দেখবা, সব জায়গায় দেখবা হচ্ছে এরকম কি হয়েছে, তিনটা করে করে তার গেছে। তো এই থ্রি ফেজ সিস্টেমটা কোথা থেকে আসছে সেটা হচ্ছে বলবো। তার আগে এটাই তোমাদেরকে দেখাতে চাইলাম যে হচ্ছে দুনিয়াতে যত ট্রান্সমিশন আছে, যত জেনারেশন আছে, সবগুলো হয় হচ্ছে থ্রি ফেজ সিস্টেমে। এবং এটার কারণেই হচ্ছে আমাদের থ্রি ফেজ সিস্টেমটা এখন পড়তে হচ্ছে বা এটা আমরা ব্যবহার করছি। এখন আসি হচ্ছে থ্রি ফেজের অ্যাডভান্টেজ গুলো কি বা কেন আমরা ব্যবহার করছি। থ্রি ফেজের অনেকগুলো অ্যাডভান্টেজ আছে, সেটা বলি আগে, তারপরে হচ্ছে আমি থ্রি ফেজ কাকে বলে সেটাতে যাব। প্রথম কথা যেটা আমি বললাম যে ইলেকট্রিক পাওয়ার ইজ জেনারেটেড এন্ড ডিস্ট্রিবিউটেড ইন থ্রি ফেজ, ঠিক আছে। আমাদের এখানে যত ধরনের পাওয়ার সিস্টেম আছে সবগুলোই চলতেছে হচ্ছে কিসে, থ্রি ফেজ চলতেছে। এই কারণেই হচ্ছে আমরা থ্রি ফেজ ব্যবহার করতেছি। সেকেন্ড বিষয় হচ্ছে থ্রি ফেজের যেই পাওয়ারটা পাওয়া যায় সিঙ্গেল ফেজের তুলনায় এটা অনেক বেশি কনস্ট্যান্ট। অর্থাৎ সিঙ্গেল জেনারেটর থেকে, সিঙ্গেল ফেজের জেনারেটর থেকে যে পাওয়ারটা পাই সেটা অনেক বেশি ফ্লাকচুয়েট করে। পাওয়ারটা হচ্ছে আমাদের ভোল্টেজ যে আপ ডাউনটা হয় সেই আপ ডাউনটা অনেক বেশি হয়ে থাকে থ্রি ফেজের তুলনায়। থ্রি ফেজে হচ্ছে এটা অনেক বেশি কনস্ট্যান্ট, তিনটা ফেজ থাকে, যার কারণে এখানে আমাদের যেটা কি থাকে, রিয়েক্টেন্স অংশ থাকে, সেই রিয়েক্টেন্স অংশ আরেকটাকে অপোজ করে আমাদের এটাকে একটা স্টেবল পাওয়ার দেয়। কিন্তু সিঙ্গেল ফেজের ক্ষেত্রে অপোজ করার কেউ থাকে না, একটা লাইনের মধ্যে দিয়ে যায়, যার কারণে ওখানে ফ্লাকচুয়েশনটা আমরা বেশি দেখতে পাই। তো সেই হিসেবে থ্রি ফেজটা হচ্ছে আমাদের স্টেবল পাওয়ার কানেকশন দেয়। এটার বিস্তারিত তোমরা ইলেকট্রিক্যাল ড্রাইভস কোর্সে পড়বা, তো ফিফথ সেমিস্টারে পড়বা ওটা। এর পরবর্তীতে হচ্ছে একটা সিঙ্গেল ফেজ জেনারেটর যে কস্ট লাগে তৈরি করতে, থ্রি ফেজ সেম কস্ট লাগে। অর্থাৎ হচ্ছে দুইটার মধ্যে যে এলিমেন্ট গুলো আমাদের দরকার, অর্থাৎ একটা স্টেটর পার্ট দরকার, একটা রোটর পার্ট দরকার, আরো অক্সিলারি কিছু পার্ট দরকার, সেগুলো সবগুলো মিলে আমাদের কস্টটা একই রকম। থ্রি ফেজে যে জেনারেটরের যে কস্টিং, সিঙ্গেল ফেজের কস্টিং একই রকম, কিন্তু সামান্য কিছু পরিবর্তন করেই তুমি একটা সিঙ্গেল ফেজকে কি করে ফেলতে পারবা, থ্রি ফেজ জেনারেটরে কনভার্ট করে ফেলতে পারবা। এবং থ্রি ফেজের মধ্যে যে পাওয়ারটা পাবা সেটা দ্বিগুণের চেয়েও প্রায় বেশি। ওকে, একটা সিঙ্গেল ফেজ জেনারেটর থেকে তুমি যদি 1000 মেগাওয়াট বা 100 মেগাওয়াট জেনারেট করতে পারো, একটা থ্রি ফেজ সিস্টেম থেকে তুমি সেম কস্টে তুমি হচ্ছে 180 থেকে 250 মেগাওয়াট পর্যন্ত কি করতে পারবা, জেনারেট করতে পারবা। তো এটা অনেক বড় একটা কি অ্যাডভান্টেজ, যে আমরা সেম কস্টে অনেক বেশি পাওয়ার কি করতে পারতেছি, জেনারেট করতে পারতেছি। এজন্য আমাদের থ্রি ফেজ জেনারেটর সবচেয়ে বেশি ব্যবহার করা হয়। এখন কোয়েশ্চেন আসতে পারে যে তাহলে ফোর ফেজ, সিক্স ফেজ বা অন্য ফেজ কেন ব্যবহার করা হচ্ছে না। হ্যাঁ, সেই ফেজ গুলো ব্যবহার করতে পারবা, কিন্তু সেখানের মধ্যে ওই যে বললাম আমাদের হচ্ছে রিঅ্যাকট্যান্স এর ক্যালকুলেশন, তারপরে হচ্ছে আমাদের ওভারঅল যে সিস্টেম, মানে একটা গ্রিড আমাদের ক্যালকুলেট করতে হয়, সেখানে কনস্ট্রেইনের সংখ্যা অনেক কিছু এখানে চলে আসবে, যেগুলো অনেক বেশি ডিফিকাল্ট হয়ে যাবে। এবং সবচেয়ে বড় কথা হচ্ছে লাইনের সংখ্যাটা অনেক বেশি বেড়ে যাবে, অর্থাৎ আমাদের ওয়ারিংটা অনেক বেশি বেড়ে যাবে, যার কারণে একটা কমপ্লেক্স পরিস্থিতি তৈরি হবে। তো থ্রি ফেজ সিস্টেমটা একটা অপটিমাল লেভেল, যেটা হচ্ছে সিঙ্গেল ফেজ থেকে বেটার, আবার হচ্ছে ফোর বা সিক্স ফেজের মতো অত কমপ্লেক্সও না। যার কারণেই হচ্ছে আমরা থ্রি ফেজটার দিকেই সবাই বেশি ঝুঁকছে এবং এটাই পুরো দুনিয়াতে বেশি ব্যবহার করা হচ্ছে। আর লাস্টলি হচ্ছে কি, ওয়ারিং এর ক্ষেত্রেও আমাদের একটা অনেক বড় অ্যাডভান্টেজ আছে থ্রি ফেজের ক্ষেত্রে, সেটা হচ্ছে সিঙ্গেল ফেজে যে পরিমাণ তার লাগে থ্রি ফেজেও সেটার কাছাকাছি ধরনের কি লাগে, তার লাগে। কারণ হচ্ছে আমাদের সিঙ্গেল ফেজের মধ্যে যখন দিয়ে আমরা সেম পাওয়ারটা, অর্থাৎ আমার মনে করো 100 মেগাওয়াট আমি কি করব, পাস করব,
তাহলে যেটা হচ্ছে তুমি 3 ফেজ দিয়ে করলে হচ্ছে এই 100 মেগাওয়াটটা 3টা তারের মধ্য দিয়ে প্রবাহিত হচ্ছে, অর্থাৎ 33.33 করে করে কি হবে, পাস হবে। কিন্তু যদি সিঙ্গেল ফেজ হয়, তোমার একটা অনেক মোটা তার লাগবে যেটার মধ্যে দিয়ে তোমার কি করতে হবে, 100 মেগাওয়াট ফ্লো করবে, এবং সেখানে হচ্ছে লসের পরিমাণটা অনেক বেশি হবে, আবার হচ্ছে অ্যাক্সিডেন্টের চান্সটাও অনেক বেশি বেড়ে যাবে, কারণ হচ্ছে অনেক হাই পাওয়ার একটা তারের মধ্যে দিয়ে ফ্লো হচ্ছে। তো আবার মেনটেনেন্সের ক্ষেত্রেও সেটা সমস্যা, এখানে যদি কোনো একটা তারে কোনো প্রবলেম হয়, তুমি বাকি দুইটা দিয়ে কিন্তু পাওয়ার ডেলিভারি করতে পারবা অন্যটাকে অফ রেখে। কিন্তু সিঙ্গেল ফেজের ক্ষেত্রে সেটার কোনো চান্স নাই, তোমার যদি একবার কি হয়, কোনো কারণে এটা যদি ফল করে, তোমার পুরো সিস্টেমটাই কি হয়ে যাবে, ডাউন হয়ে যাবে। তো এই ক্ষেত্রে সবকিছু মিলাই ইকোনমিক্যালিও দেখা গেছে যে হচ্ছে 3 ফেজ সিস্টেম ব্যবহার করাটা আমাদের জন্য কি ওয়ারিং এর ক্ষেত্রেও অনেক বেশি সুবিধাজনক। এই সবকিছু অ্যাডভান্টেজ মিলাই হচ্ছে আমাদের পুরো পৃথিবীতে পাওয়ার সিস্টেম যা কিছু আছে সবকিছুই 3 ফেজে চালানো হচ্ছে। বুঝতে পারছি? কি রে, পোলাপাইন কই গেছে? স্যার আছি। জি স্যার, আছি স্যার। তো 3 ফেজ এখন আসে হচ্ছে 3 ফেজ জিনিসটা কি। 3 ফেজ স্যার হচ্ছে, আবার ভূমিকম্প হয়েছে বলে। সরি বুঝি নাই। স্যার ভূমিকম্প হয়েছে শুনতেছি আবার। আবার? হ্যাঁ স্যার, কখন? এখন? হ্যাঁ একটু আগে। আমরা তো বুঝলাম না, তোমরা কেউ বুঝছো? না স্যার। আমি বলতেছি আমার স্যার চেয়ার আমি গুলো বসছি স্যার, আমি মনে করছি আমার মাথা ঘোরাচ্ছিল। জি স্যার, অনেক ইন্নালিল্লাহ, আচ্ছা। মানুষের পাপ কাজ বেশি বেড়ে গেছে তো। স্যার কালকেরটা তো সকালে নামাজ পড়ে তো অবস্থা খারাপ হয়ে গেছিল। হ্যাঁ, আমি তখন নামাজ পড়তে উঠছি, আমি ভাবতেছি কি কেউ মনে হয় আমাকে ডাকতে আসছে ফজর নামাজের জন্য, সেটার জন্য ডাকতেছে, আমি বুঝলাম না। মানে আমি তখন উঠছি, উঠে মোবাইলে টাইমটা দেখতেছি আর কি, তখনই ওরকম কাঁপাকাঁপি শুরু হয়েছে। তো আমি মনে হচ্ছে আমার ছোট ভাই আসছে মনে হয়, হয়তো বা ডাকতে। কিন্তু আশেপাশে তাকে দেখি কি কেউ নাই, আমি তো পুরো ভয় পেয়ে গেছি, আমি বলি, কি হলো? স্যার তারপরে দরজায় যে দেখি, তালা ঝোলানো ছিল এটা অনেক জোরে দুলতেছিল, মনে হ্যাঁ, হচ্ছিল কেউ দরজায় আমার নক এখানে করতেছে। ওই থাই ক্লাসের নেট যেটা থাকে, নেটটা হচ্ছে অনেক জোরে জোরে কাঁপতেছে, ওইটা আওয়াজ হচ্ছিল। তারপরে আমি বুঝতে পারছি হচ্ছে ভূমিকম্প হচ্ছে, তারপরে তাড়াতাড়ি উঠে বের হয়েছি। কি অবস্থা, এত জোরে হয়েছে, আমি তো আর পাঁচতলার উপর, তো অনেক বেশি মনে হচ্ছে। একটা হওয়ার সম্ভাবনা আছে বলতেছে। ওরকম একটা শুনতেছি, ওটা অবশ্য অনেক বছর ধরেই শুনতেছি যে একটা অনেক বেশি ডেঞ্জারাস একটা হতে পারে, 7 এটা তো বা 6 পয়েন্টের কাছাকাছি ছিল। হ্যাঁ এটা 6.1 ছিল। হ্যাঁ, কিন্তু এটা তো আমাদের থেকে দূরে আছে, এটা তো মায়ানমারে হয়েছে। তো মায়ানমারের হাক্কা শহর, মায়ানমারের পরে আবার একটা ইন্ডিয়ার অংশ আছে, ইন্ডিয়ার অংশের পরে হচ্ছে আমরা। তো অনেক দূর থেকেও এতটুকু অবস্থা হয়েছে, সেখানে উৎপত্তি স্থল যদি আমাদের আরো নিকট করতে হয়, আল্লাহ জানে কি অবস্থা হবে। আমাদের 7-8 দরকার হবে না, 6 এর মধ্যেই যদি উৎপত্তি স্থল কাছাকাছি হয় তাহলে খবর হয়ে যাবে। হুম। আচ্ছা, 3 ফেজের মধ্যে হচ্ছে আমাদের যেটা হচ্ছে 3 ফেজ জেনারেটর যে কাজটা করে, সে হচ্ছে 3টা ভোল্টেজ একত্রে জেনারেট করে। একটা জেনারেটর 3টা ভোল্টেজ জেনারেট করবে। ওকে, একটা সিঙ্গেল জেনারেটর 3টা ভোল্টেজ জেনারেট করবে, যে ভোল্টেজ গুলোর হচ্ছে অ্যামপ্লিটিউড সেম হবে, ফ্রিকোয়েন্সিও সেম হবে। কি বললাম, তাদের অ্যামপ্লিটিউড অর্থাৎ ভোল্টেজ লেভেল যেটা, সেটা সেম হবে। যদি 220-এ তৈরি করে তাহলে তিনোটাই 220 হবে, যদি 110 করে তিনোটাই 110 হবে, যদি 3000 করে তিনোটাই 3000 হবে, যদি 10,000 করে তিনোটাই 10,000 হবে। অর্থাৎ এই ধরনের যে 3টা ভোল্টেজ তৈরি করবে, সেই 3টা ভোল্টেজে কি হবে, একই ম্যাগনিটিউডের হবে এবং একই ফ্রিকোয়েন্সির হবে। অর্থাৎ 50 করলে সবগুলোই 50, 60 করলে সবগুলোই 60 হবে। এটাই হচ্ছে কথা, যে সেম অ্যামপ্লিটিউড এবং সেম ফ্রিকোয়েন্সির 3টা ভোল্টেজ জেনারেট করবে। কিন্তু 3টার মধ্যে পার্থক্য হবে শুধুমাত্র ফেজ দ্বারা, একটা আরেকটা থেকে 120 ডিগ্রি অ্যাপার্টে থাকবে। অলওয়েজ কি করবে, একটা আরেকটা থেকে 120 ডিগ্রি অ্যাপার্ট থাকবে। একটা 0 ডিগ্রিতে থাকলে এর পরেরটা -120 থাকবে, এর পরেরটা -240 বা +120 থাকবে। অর্থাৎ একটা থেকে আরেকটা 120 ডিগ্রি পর পর থাকবে। এটাই হচ্ছে আমার কি 3 ফেজ সিস্টেম, যেখানে হচ্ছে একটা জেনারেটর দিয়ে আমরা 3টা ভোল্টেজ জেনারেট করব, সেই 3টা ভোল্টেজ অ্যামপ্লিটিউড এবং ফ্রিকোয়েন্সিতে একই হবে, কিন্তু
একটা আরেকটা থেকে 120 ডিগ্রি অ্যাপার্টে থাকবে। ওকে, তো এই তিনটা ফেজকে সাধারণত একটাকে এ ফেজ, একটাকে বি ফেজ আর একটাকে সি ফেজ বলা হয়ে থাকে। এবং এই তিনটা তারের পাশাপাশি একটা নিউট্রালও অনেক সময় থাকতে পারে, নিউট্রাল থাকতেও পারে নাও থাকতে পারে। ঠিক আছে, এটা এক টাওয়ারে এক রকম, এটা কানেকশনের উপর ডিপেন্ড করে। তো তিনটা তার অলওয়েজ থাকবে, তিনটা তারের সাথে তিনটা ফেজের সাথে একটা নিউট্রাল থাকতে পারে নাও থাকতে পারে, এটা হচ্ছে কথা। তো আশা করি বুঝতে পারছি থ্রি ফেজ সিস্টেমটা কি এবং এটা কেন ব্যবহার করা হচ্ছে। তো এই ধরনের কোয়েশ্চেন থাকতে পারে হয়তো বা, থ্রি ফেজ সিস্টেম কি বা এটা বলতে কি বুঝো বা এটা কেন ব্যবহার করা হয়। ঠিক আছে, এখানে একটা থ্রি ফেজ জেনারেটরের জাস্ট একটা ছবি দিয়ে রাখা হয়েছে, যে একটা থ্রি ফেজ জেনারেটর দেখতে সাধারণত এরকম হয়ে থাকে, যেখানের মধ্যে তিনটা পোল থাকে, মনে করো এ বি সি, তিনটা পোল এখানে দেখানো হলো, এই এ বি সি। তো এখানের মধ্যে দেখবা যেটা এ আছে সেটার সাথে বিটা হচ্ছে 120 ডিগ্রি পরে আছে, আবার বিটা থেকে সিটা 120 ডিগ্রি পরে আছে, সিটা থেকে এটা আবার 120 ডিগ্রি পরে আছে, অর্থাৎ একটা থেকে আরেকটা 120 ডিগ্রি পর পর আছে। যার কারণে এখান থেকে যে তিনটা ভোল্টেজ আমাদের তৈরি হচ্ছে সেই তিনটাও একটা আরেকটা থেকে কি করতেছে 120 ডিগ্রি পর পর আছে। বুঝতে পারছি? তো কিভাবে করে থ্রি ফেজ জেনারেট হয়, এগুলোর জেনারেটর, মোটর, তারপরে ট্রান্সফরমার, এগুলোর আলোচনা তোমাদের ফিফথ সেমিস্টারে আছে। তো এখানে জেনারেশন বুঝতে হবে না, এখানে জাস্ট কিভাবে করে কাজ করে এটা বুঝতে পারলেই হবে। আচ্ছা, একটা থ্রি ফেজ সিস্টেমকে দুই ধরনের কানেকশন দেওয়া যায়, যে দুইটা কানেকশন আমরা অলরেডি আগে পড়ে আসছি, ওয়াই এবং ডেল্টা। ঠিক আছে, তিনটা সিস্টেম যদি আমাদের মানে তিনটা ফেজ, যে তিনটা ফেজ থাকে সেই তিনটা ফেজকে আমরা এই দুই ধরনের কানেকশন দিয়ে থাকি। একটা হচ্ছে কি ওয়াই কানেকশন, আর একটা হচ্ছে ডেল্টা কানেকশন। এই দুইটা ছাড়া দুনিয়ার আর কোনো সিস্টেমে কি করা হয় না, কানেকশন দেওয়া হয় না, এই দুইটাতে কানেকশন দেওয়া হয়। যখন এই থ্রি ফেজ সিস্টেম ব্যবহার করা হবে তখনই এই দুইটার কোনো একটাতেই ব্যবহার করা হবে। তো ওয়াই কানেকশন মানে আমরা জানি যে হচ্ছে তিনটা যে পার্টটা থাকবে আমাদের, বা তিনটা সোর্স যেটা থাকবে, সেই তিনটা সোর্স একটা নির্দিষ্ট পয়েন্টের মধ্যে একটা কমন পয়েন্টে যুক্ত থাকবে। এখানে দেখতে পাচ্ছ তিনোটা সোর্সের এই নেগেটিভ অংশটা কি আছে, একটা কমন পয়েন্টের সাথে যুক্ত আছে, এবং অন্য পাশটা থেকে একটা একটা করে ফেজ বের হয়ে গেছে। এই উপরেরটা থেকে এ ফেজ বের হয়েছে, এটা থেকে বি ফেজ বের হয়েছে, এটা থেকে সি ফেজ বের হয়েছে। তাহলে এভাবে করে হচ্ছে আমরা কি করলাম, আমরা ওয়াই কানেকশনটা দিলাম। আর ডেল্টা কানেকশনের ক্ষেত্রে হচ্ছে একটা শেষ অংশের সাথে অন্যটার প্রথম অংশ যুক্ত হয়, আবার এটার শেষ অংশের সাথে পরেরটার প্রথম অংশ, আবার এটার শেষ অংশের সাথে পরেরটার প্রথম প্রান্ত যুক্ত হবে। এভাবে করে হচ্ছে ডেল্টা কানেকশনটা হয়ে থাকে। তো যেটা আমাদের ওয়াই কানেকশন, সেটার মধ্যে হচ্ছে একটা কমন পয়েন্ট থাকে, ওই কমন পয়েন্ট থেকে আবার একটা তার বের করে নেওয়া হয় যেটা হচ্ছে একটা নিউট্রাল পয়েন্ট। ঠিক আছে, সো ওয়াই কানেকশন যদি থাকে সেখানে আমরা দেখবো হচ্ছে কি আছে, চারটা ওয়্যার আছে, তিনটা ওয়্যার হচ্ছে ফেজের আর একটা হচ্ছে নিউট্রালের। আর যদি আমাদের ডেল্টা কানেকশন থাকে তখন হচ্ছে আমরা জাস্ট কি দেখতে পারবো, তিনটা ফেজ দেখতে পারবো, অর্থাৎ হচ্ছে আমাদের যেটা যে তিনটা কমন পয়েন্ট আছে, মানে যেমন এটা হচ্ছে এ এবং এটা হচ্ছে সি, তাহলে এ আর সি যে পয়েন্টে যুক্ত আছে এখান থেকে এ বের হয়েছে, এই পয়েন্ট থেকে বি বের হলো, এটা থেকে সি বের হলো। তো এখানে কিন্তু আর কোনো পয়েন্ট নাই, তো এখান থেকে আর কোনো কিছু বের হওয়ার চান্স নাই বা নিউট্রাল নাই। সো ডেল্টার মধ্যে আমাদের কানেকশন থাকবে তিনটা, এ বি সি, তিনটা ফেজ, এখানে কোনো নিউট্রালের সুযোগ নাই। তাই ট্রান্সমিশনের ক্ষেত্রে আমি যেটা বললাম যে কোনোটাতে দেখবা তিনটা আছে, কোনোটাতে চারটা আছে, যেমন এখানের মধ্যে দেখালাম না একটু আগে, প্রথমেই যে চিত্রটা আমরা দেখছিলাম, যেমন এই চিত্রটা, এখানে কোনো নিউট্রাল নাই, এখানে কি আছে, তিনটা ফেজেই আছে। কিন্তু হচ্ছে যদি আবার অন্য আরেকটা দেখো, যেমন এটা, এখানের মধ্যে কি হয়েছে, এখানে এগুলো থেকে হচ্ছে কি যাচ্ছে, একটা দুইটা তিনটা, আবার এখান থেকে একটা দুইটা তিনটা, তিনটে ফেজ যাচ্ছে, আর উপরে হচ্ছে এখানে একটা নিউট্রাল পয়েন্ট আছে। ঠিক আছে, এইটা হচ্ছে নিউট্রাল। তো এখানে হচ্ছে চারটা ওয়্যার হয়েছে। তো এরকম এটা কানেকশনের উপর ডিপেন্ড করবে যে ওয়াই নাকি ডেল্টা। এটার ক্ষেত্রে বলা যায় ওয়াই, আর এটার ক্ষেত্রে বলা যায়, সরি, এটার ক্ষেত্রে বলা যায় হচ্ছে ডেল্টা, যার কারণে এখানে কোনো নিউট্রাল নেই। এটার ক্ষেত্রে হচ্ছে ওয়াই, যার কারণে এটাতে নিউট্রাল আছে। বাংলাদেশে অনেক সময় হচ্ছে নিউট্রাল ইউজ করে না, নিউট্রাল ইউজ না করে সে জায়গায় আর্থিং ব্যবহার করে ফেলে, অর্থাৎ মাটি থেকে একটা তার নিয়ে সেটা ব্যবহার করে ফেলে অনেক সময় সুবিধার জন্য আর কি। আচ্ছা,
তো এটা হচ্ছে আমাদের মোটামুটি কানেকশন সিস্টেম। আর এরপরে হচ্ছে আমাদের কিছু টার্মের সাথে আমরা পরিচিত হব। এই টার্ম গুলোর পরে আমাদের ম্যাথ আসবে, আমরা কয়েকটা ম্যাথ করব, তারপরে আশা করি আমাদের শেষ হয়ে যাবে। আচ্ছা, এরপরের আলোচনা নেক্সট ক্লাসে করব। আজকে আমাদের এতটুকু পর্যন্তই থাকবে। কোনো কোয়েশ্চেন থাকলে জিজ্ঞেস করতে পারো। ক্লাস টেস্টটা তাহলে হচ্ছে বৃহস্পতিবার দিন দিচ্ছ, 30 নম্বর পেজ থেকে 89 পর্যন্ত, ঠিক আছে? 30 থেকে 89 পর্যন্ত স্লাইড। আর কিছু না বললে তাহলে আজকে এতটুকুতে শেষ করি। তাহলে আমাদের সিটি তাহলে বৃহস্পতিবারে তাই না? হ্যাঁ, বৃহস্পতিবারে। তোমরা টাইমটা একটু বলে দিও, কোন টাইমে দিবা, সকালে দিবা নাকি বিকালে দিবা নাকি সন্ধ্যায়? ঠিক আছে, আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম স্যার। স্যার আমাদের ট্রিটের কথাটা কি মনে রাখেন? আচ্ছা, ইনশাআল্লাহ। ইমন